আসসালামু আলাইকুম। শোনা যায় আমার কথা? শোনা যায় আমার কথা? মাথা যাচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় এইচএসসি সাবজেক্ট বেসের শিক্ষার্থীরা, তোমাদের জন্য হচ্ছে আমাদের প্রিমেডি কুইজের যে ক্লাসগুলো হবে তার প্রথম যে ক্লাসটা আমরা এগুলো ফ্রিতে রাখছি। প্রথম অধ্যায় অনুজীব অধ্যায়টা এটা ফ্রিতে রাখছি, আরো দু একটা অধ্যায় এমনিতে ফ্রিতে থাকবে তোমাদের জন্য ইনশাল্লাহ। তো তোমরা সবাই আমাদের ক্লাসগুলো জয়েন করবা, বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবা আশা করি। তো আজকে আমরা যে অধ্যায়টা শুরু করব সেটা হচ্ছে অনুজীব। সেদিন আমি অবশ্য পড়াইছি অল্প একটু, ঠিক আছে। যে অধ্যায়টা শুরু করবো সেটা হচ্ছে অনুজীব। দেখবো, আচ্ছা থাকে। তো অনুজীব অধ্যায়ের যে টপিকটা আমরা পড়াবো সেটা হচ্ছে ভাইরাস। সেটা হচ্ছে কি ভাইরাস। লেখা যথেষ্ট খারাপ। তো ভাইরাস সম্পর্কে সেদিন আমি পড়াইছিলাম, অল্প একটু পড়াইছি, যদিও আজকেও আমার মাথা ব্যথা প্রচুর। তারপর ক্লাস নিচ্ছি, সেটা হচ্ছে প্রথমে পড়াইছিলাম কি, সেটা হচ্ছে ভাইরাস কি। প্রথম কথা হচ্ছে ভাইরাস কি, ভাইরাস বলতে কি বোঝায় এটা, ভাইরাস শব্দের অর্থ কি, বিষ, ভাইরাস কি ধরনের পদার্থ বা জীব সেটাই বলো, অতি আণুবীক্ষণের কথাবার্তা ছিল, এই কথাবার্তাগুলো তখন পড়াইছিলাম। ঠিক আছে, আমরা বই বার করি, দেখি প্রথম টপিক, তারপর কি টপিক আছে। তো আমরা সেদিন পড়াইছিলাম হচ্ছে ভাইরাসের আবাসস্থল পর্যন্ত, না তার আগ পর্যন্ত, আবিষ্কার পর্যন্ত পড়াইছিলাম। তো আবাসস্থলের কথাবার্তা ওখান থেকে রিডিং করে নিবা। এগুলো আর কি অ্যাডমিশন ক্লাসে এগুলো পড়ানো দরকার, পড়ে না, তোমরা একটু রিডিং করে নিও, কিছুই নাই ওখানে। তো এখানে একটা কথা আছে শুধু, উইন্ডেল কি আছে, ভাইরোলজির জনক কাকে বলা হয়, স্ট্যানলিকে বলা হয়। এটা তো আমি আবিষ্কারের মধ্যেই পড়াই দিচ্ছি। তারপর আসলে হচ্ছে কি আয়তন, আয়তনের কথাগুলো দেখো এখানে কি কি আছে। আয়তনের মধ্যে আছে হলো মানে কোনটার আয়তন ছোট কোনটার আয়তন বড়, বা নর্মাল সাইজ কত হয় সেটা দেওয়া আছে। হচ্ছে কি ভাইরাস সাধারণত 12 ন্যানোমিটার হতে পারে, 12 ন্যানোমিটার থেকে 300 ন্যানোমিটার। এটা ইম্পর্টেন্ট কথা যে ভাইরাস সাধারণত কত হতে পারে। ভাইরাস সাধারণত হতে পারে হচ্ছে 12 থেকে 300, এটা এটা কিন্তু ন্যানোমিটার। ভাইরাস সাধারণত হতে পারে কত, 12 থেকে 300 ন্যানোমিটার। তারপরে হচ্ছে যেমন তামাকের মোজাইক ভাইরাস, তাহলে এটার এক্সাম্পলটা আমরা কি মনে রাখবো, এটার এক্সাম্পল হচ্ছে তামাকের মোজাইক ভাইরাস, তামাকের মোজাইক ভাইরাস। তাহলে তোমরা এখান থেকে এইটা ভালো করে মনে রাখবা। তারপরে আরেকটা থাকার কথা, যেটা সবচেয়ে ছোট আর কি, সেটা হচ্ছে গবাদি পশুর ফুট অ্যান্ড মাউথ রোগ সৃষ্টিকারী, সেটা হচ্ছে 8 থেকে কত, 8 থেকে মনে হয় 12, 8 থেকে 12 ন্যানোমিটার। ঠিক আছে, এটা হচ্ছে গবাদি পশুর যেটা ফুট অ্যান্ড মাউথ এটা। তাহলে তোমাকে এখানে দুইটা পড়তে হবে, একটা হচ্ছে গবাদি পশুর আর একটা হচ্ছে
যে এটা নর্মাল কত হতে পারে, 12 থেকে 300 নর্মাল হতে পারে, আর হচ্ছে 8 থেকে 12 ন্যানোমিটার গবাদি পশু যেটা, ঠিক আছে, এবং ওইটা সবচেয়ে ছোট। আরো একটা জিনিস দাঁড়াও আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে ভাইরাস সবচেয়ে ছোট, তুমি কয়েকটা জিনিস আগে লিখবা, এখানে লিখবা হচ্ছে সবচেয়ে ছোট, সবচেয়ে ছোট, সবচেয়ে ছোট, তারপর লিখবা হচ্ছে কি সবচেয়ে ছোট, আবার সবচেয়ে ছোট, সবচেয়ে ছোট, সবচেয়ে বড়, সবচেয়ে বড়, তারপর হচ্ছে সবচেয়ে বড়। এখন কথা হচ্ছে একটা হচ্ছে উদ্ভিদ ভাইরাস, আর একটা হচ্ছে কি প্রাণী ভাইরাস। একটা হচ্ছে উদ্ভিদ ভাইরাস, আর একটা হচ্ছে কি প্রাণী ভাইরাস, ঠিক আছে। তাহলে তোমাকে প্রশ্ন আসবে সবচেয়ে বড় উদ্ভিদ ভাইরাসের নাম কি, সবচেয়ে বড় প্রাণী ভাইরাসের নাম কি, সবচেয়ে ছোট উদ্ভিদ ভাইরাসের নাম কি, সবচেয়ে ছোট প্রাণী ভাইরাসের নাম কি, এরকম আসতে পারে, ঠিক আছে। তো আমি এগুলো লিখে দিব। দেখো সবচেয়ে বড় প্রাণী ভাইরাস সেটা হচ্ছে গুটি বসন্তের, সবচেয়ে বড় প্রাণী ভাইরাস হচ্ছে গুটি বসন্তের, গুটি বসন্তের কি ভ্যারিওলা, ভ্যারিওলা এটা। তারপর হচ্ছে আর কি আছে, সবচেয়ে ছোট পানি ভাইরাস, সবচেয়ে ছোট পানি ভাইরাস আছে হচ্ছে তোমার এই যে ফুট অ্যান্ড মাউথ যেটা পাইলাম আমরা গবাদি পশুর ফুট অ্যান্ড মাউথ যেটা, এটা হচ্ছে কি পাইলাম, তো ওইটা। আবার হচ্ছে সবচেয়ে বড় উদ্ভিদ ভাইরাস সেটা হচ্ছে কি সাইট্রাস টিস্টোজা ভাইরাস, এটা কোথায় আছে, সাইট্রাস, সাইট্রাস টিস্টোজা, টিস্টোজা এটা। আর সবচেয়ে ছোট উদ্ভিদ ভাইরাসের নাম হলো তোমার হলো স্যাটেলাইট, স্যাটেলাইট টোবাকো, স্যাটেলাইট টোবাকো নেক্রোসিস, নেক্রোসিস ভাইরাস। ভাই এই তথ্যগুলো কোথায় আছে, ভাই এই তথ্যগুলো কোথায় আছে, এই তথ্যগুলো হচ্ছে তোমার অন্য রাইটার, আদার রাইটার্স এর বই, যেগুলো আমি বলছিলাম যে আদার রাইটার্স, অন্য রাইটারের বইয়ে এই প্রশ্নগুলো আছে। সবচেয়ে ছোট উদ্ভিদ ভাইরাসের নাম কি, সবচেয়ে বড় উদ্ভিদ ভাইরাসের নাম কি, সবচেয়ে ছোট প্রাণী ভাইরাসের নাম কি, সবচেয়ে বড় প্রাণী ভাইরাসের নাম কি, এই চারটা জিনিস তুমি একটু জানে রাখবা কোথায় আছে, অন্য বইতে আছে। তাহলে আমরা এখানে আয়তন থেকে কি বললাম, নর্মাল হতে পারে 12 থেকে 300 ন্যানোমিটার, 8 থেকে 12 ন্যানোমিটার হতে পারে গবাদি পশু, আর হচ্ছে তোমার সবচেয়ে ছোট সবচেয়ে বড় প্রাণী এবং উদ্ভিদ ভাইরাস কি কি হতে পারে এগুলো আমরা বললাম, ঠিক আছে। এখন তারপর আমরা তারপরের টপিকটায় যাই, এটা গেল হচ্ছে আয়তন। তারপর আসো হচ্ছে কি ভাইরাসের প্রকৃতি। আচ্ছা ভাইরাসের প্রকৃতি এখানে লেখা টেখার দরকার নাই, ভাইরাসের প্রকৃতি এখান থেকে বলি যে একজন বলছে যে ভাইরাস জীবও নয় জড় বস্তুও নয়, ভাইরাস ভাইরাসই, মানে ও যেরকম মানুষ ওর কথাবার্তাও সেরকম, মানে ধরো যে ও এ পালেও না ওই পালেও না, যেটাকে বলা হয় সোজা বাংলা কথা কি যে ও এদিকেও না ওদিকেও না, ও দুই দিকেই আছে। তো তারপর বলছে যে ভাইরাস ভাইরাসই, ভালো কথা, তো ওই কথা বললো। এখন আর একজন আসছে, মানে ও বলছে যে ভাইরাস ভাইরাসই, ও তাও বলছে যে ভাইরাসকে আলাদা একটা দিকে দিয়ে দিচ্ছে, মানে ও প্রথমে বলছে যে ভাইরাস জীবও নয় জড়ও নয়, ভাইরাস ভাইরাসই। আর একজন আবার কে বলছে যে ভাইরাস রাসায়নিক অণু এবং সজীব কোষের মধ্যবর্তী পর্যায়ের এক প্রকার বস্তু। এই হচ্ছে আহ, এটা হচ্ছে ওই যে মেয়েদের একটা বৈশিষ্ট্য, ধরো তুমি কোনো মেয়েকে এটা বলছিল একজন আর কি, প্রপোজ করলা, ছেলেরা উত্তর দেবে কি সোজাসুজি হ্যাঁ কি না, আর মেয়েরা উত্তর দিলে বলবে আল্লাহ তাই, আপনি আমাকে ভালোবাসেন। তো এটা এটা ওর কোথা থেকে শিখছে, আবার বলবে যে ভাই মনে হয় ট্রাই করছে। এটা হচ্ছে অপু ভাইয়ের কাছ থেকে আর কি শুনছিলাম, তো ভাই এইভাবে বলছিলাম, ঠিক আছে। এবং মনে রাখবে এইভাবে যে এরা হচ্ছে কি করে যে দুইটার মাঝামাঝি দিয়ে রাখছে, ঝোলায় রাখছে, সোজা বাংলা কথায় ঝোলায় রাখছে, ঠিক আছে এটা। এখন আসো হচ্ছে ভাইরাসের জড় রাসায়নিক বৈশিষ্ট্যগুলা, খুবই এখানে কয়েকটা খুবই ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য আছে, সেগুলো পড়তে হবে। সেটা কি কি দেখো, জড় রাসায়নিক বৈশিষ্ট্য ভাইরাসের, জড় রাসায়নিক বৈশিষ্ট্য।
তো এখানে অনেক বৈশিষ্ট্য আছে, অতি আণুবীক্ষণিকের কথাবার্তা লেখা আছে, তারপর লিখছে সাইটোপ্লাজম অমুক তমক মাইটোকন্ড্রিয়া নিয়ে, কারণ এরা কি অকোষীয়। ভাইরাস যেহেতু অকোষীয় তাহলে কোষের উপাদান তার কিন্তু থাকবে না, স্বাভাবিক। তারপর লিখছে এখানে নিজস্ব কোনো বিপাকীয় এনজাইম নেই, এগুলো লিখছে, এগুলো তোমরা একটু পড়বা যে পুষ্টিক্রিয়া নেই, যার বিপাকীয় এনজাইম নেই, খাদ্য গ্রহণ যদি না করে তাহলে তো পুষ্টিক্রিয়া কোথেকে আসবে, এগুলো তোমরা রিডিং পড়বা। রিডিং পড়ার পর এখন সবচেয়ে বড় কথা হচ্ছে এখান থেকে যেটা পড়তে হবে সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ভাইরাসকে ভাইরাসকে কি করা যায়, কেলাসিত করা যায়, এটা পড়তে হবে, কেলাসিত। তারপর হচ্ছে সেন্ট্রিফিউজ, সেন্ট্রিফিউজ। তো এই যে ওখানে যে বৈশিষ্ট্য আছে, ভাইরাসকে কেলাসিত করা যায়, সেন্ট্রিফিউজ করা যায়, ব্যাপন করা যায়, ব্যাপন। তারপর আর কি কি আছে, পানির সাথে মিশিয়ে সাসপেনশন তৈরি করা যায়, সাসপেনশন। তাহলে এই কয়েকটা জিনিস তোমাকে কেলাসিত করা যায়, সেন্ট্রিফিউজ করা যায়, ব্যাপন করা যায়, সাসপেনশন করা যায়। এই বৈশিষ্ট্যটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য, মানে বলতে পারো যে 90% ইম্পর্টেন্ট, যতগুলো বৈশিষ্ট্য আছে তার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এটা। তারপর আরেকটা বৈশিষ্ট্য আছে ভাইরাসের, সেটা হচ্ছে যে ভাইরাস অ্যাসিড, ক্ষার এবং লবণ যেটা আছে, অ্যাসিড ক্ষার লবণ প্রতিরোধে সক্ষম। এটা এই কথাটা দেখো লেখা আছে যে ভাইরাস অ্যাসিড ক্ষার লবণ প্রতিরোধে সক্ষম, এবং অ্যান্টিবায়োটিকের কথাবার্তা আছে, অ্যান্টিবায়োটিক, অ্যান্টিবায়োটিক, ঠিক আছে। এই অ্যান্টিবায়োটিক কি করতে পারে না, কোন রূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে না। তাহলে তোমাকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে দুইটা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে এটা আর এইটা। তার মানে কি, আমি বললাম যে ভাইরাসকে কেলাসিত করা যায়, সেন্ট্রিফিউজ করা যায়, তারপর হচ্ছে ব্যাপন করা যায়, পানির সাথে মিশিয়ে সাসপেনশন তৈরি করা যায়, ভাইরাস অ্যাসিড ক্ষার লবণ প্রতিরোধে সক্ষম, এবং অ্যান্টিবায়োটিক এর দেহে কোন রোগ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। দিস দুইটা পয়েন্ট সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, তুমি যদি অন্যগুলো নাও পড়ো এই দুইটা পয়েন্ট তোমাকে পড়তেই হবে। আর বাদ বাকি যেগুলো আছে রিডিং পড়লে পারবা যে তোমার হচ্ছে পোষক দেহে না থাকলে সে নিষ্ক্রিয় থাকে, পোষক দেহে গেলে সে জীবীয় পরিবেশ চলে যায়, বা এখানে আরো কিছু কথাবার্তা লেখা আছে যে এর মধ্যে কি নিউক্লিক অ্যাসিড থাকে, নিউক্লিক অ্যাসিড ছাড়া, মানে নিউক্লিক অ্যাসিড আর প্রোটিন ছাড়া এর মধ্যে কিছুই নাই, বুঝছো, এই কথাগুলো এখানে লেখা আছে। তারপর হচ্ছে কি ভাইরাসকে ফিল্টার, ব্যাকটেরিয়াকে যেটা দিয়ে ফিল্টার করা যায় ভাইরাসকে সেগুলো দিয়ে করা যায় না, এই কথাবার্তা এখানে লেখা আছে। ওগুলো তোমরা রিডিং করলে পরে আশা করি বুঝতে পারবে, এবং ওগুলোতে কোনো সমস্যা হওয়ার কথা এমনি মনে থাকে। সবচেয়ে ভালো করে মনে রাখতে হবে এই দুইটা, যে দুইটা আমি পড়াইলাম। কে যেন লিখছে ভাইয়া বোটানিতে 82, জুলজিতে 72, জু কেমনে পড়বো এই লাস্ট টাইমে পড়াশোনা পরামর্শ দেন। আচ্ছা পরে ওইটা ক্লাস নিচ্ছে, ক্লাস নেই। জান্নাতুল বিথি, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। জান্নাতুল বিথি, আচ্ছা। তারপর আসো হচ্ছে ভাইরাসের, এটা গেল হচ্ছে কি জ্বর বৈশিষ্ট্য আর কি। তারপর আরো কিছু বৈশিষ্ট্য আছে, জ্বর বৈশিষ্ট্যের পর জীবীয় বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো তোমাকে এখান থেকে দেখতে হবে। তো জীবীয় বৈশিষ্ট্যের মধ্যে জীবীয় বৈশিষ্ট্যের মধ্যে প্রথম বৈশিষ্ট্য যেটা পড়বে সেটা হচ্ছে মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশন এটা পড়বা। তারপর পড়বা হচ্ছে কি তোমার হচ্ছে মিউটেশন, তারপর পড়বা হচ্ছে কি আছে, আর মিউটেশনের পর ভ্যারিয়েশন আছে, ভ্যারিয়েশন অর্থাৎ কি মাল্টিপ্লিকেশন মানে সংখ্যা বৃদ্ধি করতে পারে জীবীয় পরিবেশে। তুমি মনে করো একটা কোনো পোষক দেহে গেছে, তাহলে সেটা কি করবে, সংখ্যা বৃদ্ধি করতে পারবে, মাল্টিপ্লিকেশন। তারপর মিউটেশন মানে হচ্ছে কি এর জিনের যে বা ডিএনএর যে কাহিনী টাহিনী আছে ওগুলো পরিবর্তন করতে পারবে, পরিবর্তন করে অনেক কিছু করতে পারবে। আর ভ্যারিয়েশন মানে চেঞ্জ হবে, তার ভ্যারিয়েশন চেঞ্জ করবে। লাইক করোনা ভাইরাস দেখলে না যে কিছুদিন পর পর নোবেল করোনা ভাইরাসের এই একটা চেঞ্জ হয়েছে নতুন, আর একটা চেঞ্জ হয়েছে নতুন, আর একটা ভ্যারিয়েশন আসছে, আলফা ডেল্টা অমুক তমুক লিখছে। তো এই আর কি ভ্যারিয়েশন চেঞ্জ হয়। আর কিছু বলার আছে এখানে, যে এখানে শুধুমাত্র কি আরএনএ বা ডিএনএ যে জেনেটিক বস্তুর কথাবার্তা আছে ওইটা দিয়ে গঠিত, ওই কথাটা লিখছে, আর কিছু নাই। আর হচ্ছে জেনেটিক রিকম্বিনেশন হতে পারে, জেনেটিক রিকম্বিনেশন হতে পারে, ঠিক আছে।
রিকম্বিনেশন মানে পুনর্বিন্যাস হতে পারে। ঠিক আছে, এই কথাটা লিখছে যে জিনগত পুনর্বিন্যাস ঘটতে দেখা যায়। তাহলে তোমাকে এই কয়টা বৈশিষ্ট্য আমার ভালো করে পড়তে হবে। আর বাধ্যতামূলক পরজীবী অমুক তমুক গুলো তো আমরা আগেই পড়ছি যে ও বা বাইরে থাকে বা তোমার হচ্ছে কি কোনো পোষক দিয়ে থাকতে হবে। তো সেই কথাবার্তা ওখান থেকে রিডিং করলে এমনি মনে থাকবে। তার মেইন কথা হচ্ছে, এক নম্বর হচ্ছে মাল্টিপ্লিকেশন, 2 নম্বর মিউটেশন, 3 নম্বর ভ্যারিয়েশন, 4 নম্বর হচ্ছে জেনেটিক রিকম্বিনেশন। ঠিক আছে, এই কথা। তারপর আসো একটা ভাইরাসের গঠন। ভাইরাসের কি? ভাইরাসের গঠন। ভাইরাসের 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 গঠন, তাই না? তাহলে ভাইরাসের গঠনটা আমরা কি করব? ধরো এই যে ক্ষুদ্র 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 যেগুলো দিলাম, এগুলো হচ্ছে নিউক্লিক অ্যাসিড, ডিএনএ বা আরএনএ, যেটাই হোক, যে কোনো একটা কিছু তো আছে। ঠিক আছে, তো তার চারিদিকে কি আছে? এরকম গোল গোল। তাহলে এই যে ভিতরে দেখো, এই যে জিনিসগুলো আছে এর ভিতরে, এইগুলা হচ্ছে কি নিউক্লিক অ্যাসিড। এগুলা কি? নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড, এগুলো হচ্ছে কি নিউক্লিক অ্যাসিড। ঠিক আছে, তো নিউক্লিক অ্যাসিড ভাইরাসে একসাথে দুইটা থাকতে পারে না, হয় ডিএনএ থাকবে, হয় এটা থাকবে, নতুবা আরএনএ থাকবে। তাহলে ডিএনএ অথবা আরএনএ দুইটার একটা, যে কোনো একটা থাকবে, দুইটা একসাথে থাকতে পারে না। তাহলে এখানে কি থাকবে? হয় ডিএনএ থাকবে, না হয় আরএনএ থাকবে। তাহলে এই জিনিসটা তোমাদের মনে রাখতে হবে যে হয় ডিএনএ থাকবে, না হয় আরএনএ থাকবে। আচ্ছা, কোনো সমস্যা নাই। কারো কোনো কমেন্ট আছে? না। তারপর বলতেছে এটা গেল। এখন তাহলে এটা কি? নিউক্লিক অ্যাসিড। তো আমরা কি জানি? আমরা জানি যে ভাইরাস সাধারণত গঠিত হয় হচ্ছে কি দিয়ে? নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দিয়ে। তাহলে তার বাহিরের যে আবরণটা থাকবে, এই যে বাহিরের যে আবরণটা, এটা কি? এটা আসলে হচ্ছে প্রোটিন। এটা কি? এটা হচ্ছে কি প্রোটিন। তো প্রোটিন যে আবরণটা গঠিত হয়, এই আবরণটাকে কেন্দ্রীয় বস্তুকে যে ঘিরে রাখে অবস্থা, এটা ক্যাপসিড। এটাকে কি বলা হচ্ছে? ক্যাপসিড। প্রোটিন আবরণ যেটা আছে এটাকে বলা হচ্ছে কি ক্যাপসিড। তাহলে আবরণটা কিসের? প্রোটিনের। তাহলে এটা কি? এটাকে কি বলা হচ্ছে? ক্যাপসিড। তাহলে আমরা দুইটা জিনিস পেলাম, একটা হলো ক্যাপসিড পেলাম, আর একটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড। তাহলে আমাদের মেইন পড়া কিন্তু এইটুকু যে কেন্দ্রীয় বস্তু বা সেন্ট্রাল যে বস্তুটা থাকে, এই জিনিসটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড, ডিএনএ অথবা আরএনএ হতে পারে। আর তার বাহিরে যেটা যেটা এটাকে আবরিত করে রাখে সেটাকে বলা হচ্ছে কি তোমার ক্যাপসিড। সেটা কিসের তৈরি? প্রোটিন। এই কথাটা তোমাকে পড়তে হবে। তারপরেও ধরো আরো কিছু কিছু জিনিস থাকে। তারপরে মনে করো যে আরো আবরণ যদি আমরা রাখি উপর দিয়ে, আর একটা কিছু কিছু, সব জায়গায় থাকে না, তো আরো কিছু আবরণ থাকতে পারে যেগুলো এরকম কাঁটাযুক্ত হতে পারে। ঠিক আছে, ধরো আর কি দিলাম। তো কাঁটাযুক্ত যেগুলো থাকে, কাঁটাযুক্ত থাকে, থাকে না? কাঁটাযুক্ত থাকে। তো এই যে আবরণটাকে, এটাকে বলা হচ্ছে কি এনভেলপ। এটাকে বলা হচ্ছে কি এনভেলপ। আর এখানে যে কাঁটাযুক্ত থাকে এগুলাকে বলা হচ্ছে কি, এই কাঁটাকে বলা হয় সাধারণত স্পাইক। এগুলাকে কি বলা হয়? স্পাইক। তুমি প্রথম অধ্যায়ে যদি পড়ো জুলজিতে, ওখানেও স্পাইকের কথা পাবা। ঠিক আছে, তাহলে তুমি এখানে দেখো, আমরা একটা ভাইরাসকে যদি অঙ্কন করি স্বাভাবিকভাবে, তাহলে একটা হচ্ছে কেন্দ্রীয় বস্তু নিউক্লিক অ্যাসিড থাকবে, ডিএনএ অথবা আরএনএ, হয় ডিএনএ না হয় আরএনএ, হয় ডিএনএ না হয় আরএনএ, দুইটা একসাথে না। তারপর হচ্ছে কি বাহিরের দিকে হচ্ছে কি প্রোটিন, ক্যাপসিড থাকবে, প্রোটিন আবরণ যেটা ক্যাপসিড। তার বাহিরেও একটা আবরণ থাকতে পারে যেটাকে এনভেলপ বলা হয়, সেখানে হচ্ছে কাঁটাযুক্ত থাকতে পারে, কাঁটাগুলোকে বলা হচ্ছে স্পাইক। তাহলে মোটামুটি তুমি যদি এর গঠনটা দেখো, এটা হচ্ছে একটা ভাইরাসের স্বাভাবিক গঠন। তুমি বইতে পড়লে পরে এগুলো পাবা। ঠিক আছে, এখন আবরণী যুক্ত থাকে, সবগুলো তো আবরণী থাকে না, কিছু কিছু জায়গায় আবরণ থাকে আর কিছু কিছু জায়গায় থাকে না। তো আবরণী যুক্ত যাদের থাকে তাদের কয়েকটা যে ভাইরাস গুলো আছে সেগুলোর নাম আছে। তো আবরণযুক্ত ভাইরাস কোনটা কোনটা আছে? ইনফ্লুয়েঞ্জা, তারপর হচ্ছে কি তোমার হচ্ছে এইচআইভি, তারপর হারপিস ভাইরাস, করোনা ভাইরাস। তো আমি এগুলোকে এভাবে মনে রাখতাম, সেটা হচ্ছে কি সি
হিপ। কি দিয়ে মনে রাখতাম? সি হিপ। সি ফর হচ্ছে করোনা ভাইরাস, করোনা। তারপর আই ফর হচ্ছে ইনফ্লুয়েঞ্জা, ইনফ্লুয়েঞ্জা, এটা দিয়ে মনে রাখতাম। এইচ আই ভি মানে হচ্ছে এইচ আই ভি নিজেই। আর ভি ফর হচ্ছে কি তোমার কি আছে, ভি না, এইচ, এইচ ফর হচ্ছে হারপিস। তাহলে এই যে কয়েকটা ভাইরাস, এইগুলোকে বলা হচ্ছে বহিস্থ আবরণযুক্ত ভাইরাস। ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, হারপিস ভাইরাস, এইচআইভি ভাইরাস, করোনা ভাইরাস, এই প্রত্যেকটা ভাইরাস হচ্ছে কি আবরণযুক্ত, অর্থাৎ বহিস্থ আবরণযুক্ত ভাইরাস। এখন কথা হচ্ছে এই যে বাহিরের দিকে যে আবরণটা থাকলো, এই আবরণটার যদি যে এককগুলা থাকে তাকে কি বলা হচ্ছে? তাদেরকে বলা হচ্ছে তোমার আবরণের যেগুলো থাকবে সেই আবরণ গুলার একককে বলা হচ্ছে ক্যাপসোমিয়ার। মানে ক্যাপসিডের যে আবরণী থাকে এই যে এইগুলাকে বলা হচ্ছে একটা একটা করে ধরি যদি, সেগুলোকে বলা হচ্ছে ক্যাপসোমিয়ার। ঠিক আছে। আর যে বহিস্থ আবরণীটা হচ্ছে লিপোপ্রোটিন দিয়ে গঠিত তাকে বলা হচ্ছে লিপোভাইরাস। যে বহিস্থ আবরণটা লিপোপ্রোটিন দিয়ে গঠিত, এটা ধরো এটা যদি লিপোপ্রোটিন দিয়ে গঠিত হয়, লিপোপ্রোটিন দিয়ে গঠিত হয়, তখন তাকে বলা হবে কি লিপোভাইরাস। তাহলে এটাকে বলা হচ্ছে, এই এককগুলোকে বলা হচ্ছে ক্যাপসোমিয়ার, এটাকে বলা হচ্ছে টোটালকে বলা হচ্ছে ক্যাপসিড, আর এই আবরণটাকে বলা হচ্ছে এনভেলপ। ওই আবরণটা যদি হচ্ছে তোমার বহিস্থ আবরণ যেটা আছে ওইটা যদি তোমার কিসের সৃষ্টি হয়, লিপোপ্রোটিন থেকে হয়, তখন তাকে বলা হচ্ছে কি সেই ভাইরাসগুলোকে বলা হবে লিপোভাইরাস। ঠিক আছে। আর কি আছে লিপোভাইরাসের এই একক, এখানে যে এককগুলো হয় সেই এককগুলোকে বলা হচ্ছে কি পেপ্লোমিয়ার। এই কথাটাই লিখছে দেখো, লিপিড বা লিপোপ্রোটিন স্তরের এককগুলোকে পেপ্লোমিয়ার, বুঝছো? ঠিক আছে। তাহলে এইটাই হচ্ছে ভাইরাসের স্বাভাবিকভাবে গঠন, এই গঠনগুলো বুঝলে পরে মোটামুটি হয়ে যাবে। আমি আর রিক্যাপ করতেছি না, অনেকবার দেখানো হয়েছে জিনিসটা, শেষ করি তারপরে আমরা পরের টপিক যাব। আর কোনো কমেন্ট আছে? আচ্ছা, তারপর হলো আমাদের ভাইরাসের গঠন গেল, বহিস্থাপন এনজাইম। ও ভাইরাস থেকে ভাইরাস থেকে সাধারণত কিছু কিছু এনজাইম গঠিত হয়, যেমন ব্যাকটেরিওফাজ থেকে লাইসোজাইম, তারপর হচ্ছে কি ইনফ্লুয়েঞ্জা ভাইরাস থেকে তোমার হচ্ছে নিউরামিনিডেস। তো আমরা ওই যে জায়নামাজের দোয়া পড়তাম না, ইন্নি অজ্জাহতু ওয়াজহিয়া, এইভাবে পড়তাম। তো ওইটা দিয়ে আমি মনে রাখতাম যে ইন্নি, এখানে ইন ফর হচ্ছে ইনফ্লুয়েঞ্জা, নি ফর হচ্ছে নিউরামিনিডেস, এভাবে মনে রাখতাম। আর এইচআইভি ভাইরাসে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম থাকে, এটা তো খুবই ইম্পর্টেন্ট একটা কথা, এটা প্রথম অধ্যায়ে মনে হয়েছিল যে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ দেখা যায় কোন জায়গায়, সেটা হচ্ছে এইচআইভি। ঠিক আছে। এখন আসো হচ্ছে যে ভাইরাসের প্রকারভেদ, কি কি ভাইরাস আছে সেগুলো আমাদের ইম্পর্টেন্ট, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস, ভাইরাসের প্রকারভেদ। ভাইরাসের প্রকারভেদ, ভাইরাসের প্রকারভেদ, প্রকারভেদ কি কি আছে? প্রথমে আছে হচ্ছে কি দন্দাকার ভাইরাস, প্রথমে আছে কি দন্দাকার ভাইরাস। দন্দাকার ভাইরাস কি কি আছে দেখো, দন্দাকার ভাইরাস তিনটা আছে, সেটা হচ্ছে কি এ টি এম,
এটা দিয়ে মনে রাখতে পারো, অথবা আমাদের পরীক্ষার নাম কি, আমরা যে পরীক্ষা দিচ্ছি সেটা হচ্ছে কি ম্যাট, এটা দিয়েও মনে রাখতে পারো, যেটা হচ্ছে। তো এ ফর কি, টি ফর কি, এম ফর কি, এই তিনটা জিনিস মনে রাখতে হবে। তো এ ফর হচ্ছে তোমার হচ্ছে আলফা আলফা মোজাইক ভাইরাস, দেখবে লেখা আছে আলফা আলফা মোজাইক ভাইরাস। টি ফর হচ্ছে টি এম ভি, আর এম ফর হচ্ছে মাম্পস। এম ফর কি, মাম্পস ভাইরাস। তিনটা ভাইরাসের নাম আছে, তুমি দেখো বইতে কি কি আছে, টোবাকো মোজাইক ভাইরাস টিএমভি, আলফা আলফা মোজাইক ভাইরাস, তারপর হচ্ছে কি মাম্পস ভাইরাস। তাহলে আমি কিভাবে মনে রাখতে পারি, দুইটা জিনিস দিয়ে মনে রাখতে পারি। একটা হচ্ছে কি এই যে এটা দিয়ে মনে রাখতে পারি, ম্যাট দিয়ে মনে রাখতে পারি, অথবা এটিএম দিয়ে মনে রাখতে পারি, তোমার ইচ্ছা, তুমি যেভাবে মনে রাখবে, তোমার মুরগি তুমি যেমনি কাটো সেমনি। তারপর হচ্ছে দন্ডাকার কালো, দন্ডাকারের পর হচ্ছে কি গোলাকার, তারপর আমরা কোনটা পড়বো, গোলাকার, গোলাকার ভাইরাস, তাই না? তো আমি এই জিনিসটা আমার নিজের মতো করে মনে রাখি, কেন মনে রাখি একটু পরে তোমাকে দেখাবো, আমারটা আগে দেখো, তারপর তোমরা ই করো। তো আমি একটা মানে নিজের মতো করে মনে রাখার জন্য এই জিনিসটা বানাইছিলাম, সেটা হচ্ছে কি প দে হিতি, ঠিক আছে, এইটা আর কি বানাইছিলাম, প দে হিতি। তো কেন এটা এটা কেন লিখছি এই গোলাকারটাতে, তার কারণ আছে, এরপরে আমরা আরএনএ ভাইরাস আবার এটা থেকেও মনে রাখার চেষ্টা করবো, সেটা দেখি এখানে। তাহলে কি কি আসলো, প এই পিও, এইটা থেকে মনে রাখছিলাম হচ্ছে পোলিও ভাইরাস, কি ভাইরাস, পোলিও ভাইরাস, পোলিও। আর ডিই এইটুক থেকে মনে রাখছিলাম হচ্ছে কি ডেঙ্গু ভাইরাস, ডেঙ্গু। আর এই এইচ আই থেকে এইচ আই ভি, এইচ আই ভি, এইচ আই ভি তো ছিল, হ্যাঁ এইচ আই ভি। আর এইটা থেকে মনে রাখছিলাম হচ্ছে কি টি আই ভি। তাহলে তোমাকে এই কয়েকটা জিনিস এখান থেকে মনে রাখতে হবে, কি কি আছে, যে টিআইভি, এইচআইভি, পোলিও ভাইরাস এবং কি ডেঙ্গু ভাইরাস। তাহলে এই কয়টা, সাথে আরেকটা কথা ছিল হচ্ছে তোমার করোনা ভাইরাস। তো করোনা ভাইরাস স্বাভাবিকভাবে এমনিতেই মনে থাকে, তুমি টিভিতে প্রতিদিন করোনা ভাইরাসের একটা মানে ছবি দেখছো, গোলাকার গোলাকার কাটা জাতীয় কদম ফুলের মতো আর কি দেখতে, কদম ফুল যেরকম দেখতে হয় ওই রকম টাইপের। তো ওটা তো গোলাকার, স্বাভাবিক, ওটা তো এমনি মনে থাকবে, এখানে তো আনার কোনো দরকার নাই। তাহলে গোলাকার ভাইরাস কোনটা কোনটা, পোলিও, ডেঙ্গু, এসআইভি, টিআইভি, এই কয়টা পেলাম, সাথে আরেকটা আছে কি করোনা ভাইরাস। তারপর আর কি ভাইরাস আছে, তুমি যদি দেখো সেটা হচ্ছে কি যে ডিম্বাকার ভাইরাস। আচ্ছা এখানে আমি ওটা লিখবো, আচ্ছা ওটাই লিখি, তারপর একবার লিখছি ডিম্বাকার, ডিম্বাকার। তো ডিম্বাকার ভাইরাস কোনটা কোনটা আছে, তো ডিম্বা, ডিম্বা, ডিম্বা মানে আন্ডা, ডিম 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 মানে কি আন্ডা না, তো আন্ডা মানে কি ইন্ডা, আন্ডা ইন্ডা ইনফ্লুয়েঞ্জা, আন্ডা ইন্ডা ইনফ্লুয়েঞ্জা, ডিম্বা ডিম, ডিম মানে আন্ডা। আমি আমি যখন হচ্ছে ক্লাস 3-তে 4-এ পড়ি, তখন আমাদের যে টিচার ছিল, প্রাইভেট টিচার, উনি আমাদের প্রতিদিন বলতো, ওই ছোট ছিলাম তো এই জন্য বলতো এই ডিম এদিকে আসো, আন্ডা এদিকে আসো। তো তখন বুঝতাম না যে আন্ডা কেন বলতো, মানে ছোট জন্য আমাদের আন্ডা বলতো। তো এইভাবে মনে রাখবো যে ডিম্বা মানে আন্ডা, আন্ডা মানে ইন্ডা, ইন্ডা মানে হচ্ছে কি ইনফ্লুয়েঞ্জা, ইনফ্লুয়েঞ্জা, কোনটা, ইনফ্লুয়েঞ্জা। কি মনে রাখছে, ডিম্বা আন্ডা, ডিম্বা আন্ডা ইনফ্লুয়েঞ্জা, এটাতে মনে রাখছি। তারপর আসো হচ্ছে কি তোমার যে ব্যাঙাচি আকার, দেখা যাচ্ছে, দেখা কি যাবে, আন্দাজে তো দেখা যাবে না। আগের ভিডিও, দেখা যাচ্ছে কোন রকম, আচ্ছা যাই হোক। তাহলে ব্যাঙাচি আকার, কি আকার, ব্যাঙাচি, ব্যাঙাচি আকারে কোনগুলো আছে, সোজা বাংলা কথায় টি কোম্পানির যা আছে, টি কোম্পানির, টি কোম্পানির যা আছে সবগুলো হচ্ছে ব্যাঙাচি আকার। তাহলে আমি এখানে কি কি পাইলাম, দন্ডাকার পাইলাম, ডিম্বাকার পাইলাম, ব্যাঙাচি আকার পাইলাম, আর কোনটা আছে সিলিন্ড্রাকার। আচ্ছা আমরা ওটা লিখি সিলিন্ড্রাকারটা, এগুলো মুসি, এই পাশে লিখে। তারপর আমরা আরেকটা লিখবো সিলিন্ড্রাকার, সিলিন্ড্রাকার যেটা, সেটা হচ্ছে কি তোমার হচ্ছে সূত্রাকার, যেটা হচ্ছে কি ইবোলা ভাইরাস ও মোটর স্ট্রিক ভাইরাস, এই দুইটা ভাইরাসের নাম মুখস্থ করতে হবে, সিলিন্ড্রাকার ভাইরাস, ইবোলা ভাইরাস এবং মোটর স্ট্রিক ভাইরাস। তোমরা চিত্রগুলো দেখবা যে ইবোলা ভাইরাসের চিত্র দেওয়া আছে, কিরকম দেওয়া আছে দেখবা যে চিত্রটা দেখতে প্রায় জোকের মতো আর কি, সিলিন্ড্রাকার আর কি প্রায় এরকম দেওয়া আর কি, যে
এরকম, এরকম আর কি। তো তারপর আছে, তো তুমি এখান থেকে কি কি শিখবা, যে বেঙ্গল আকার কোনগুলা, টি কোম্পানির যা আছে, টি দিয়ে যেগুলো আছে সবগুলা, T2 T মানে T2 T4 নাকি যেন আছে, যেগুলো আছে সবগুলা কি কি আছে দেখি, T2 T4 T6, হ্যাঁ এগুলা। তারপর হচ্ছে ডিম্বাকার, ডিম্বা মানে আন্ডা, আন্ডা মানে ইনফ্লুয়েঞ্জা এভাবে রাখবা, ইনফ্লুয়েঞ্জা আন ইন ইনফ্লুয়েঞ্জা এভাবে রাখবা। আর গোলাকার পদেহিতি, আর হচ্ছে তোমার হচ্ছে দন্ডাকার হচ্ছে ম্যাট অথবা এটিএম, তুমি যেহেতু ম্যাট পরীক্ষা দিচ্ছ বা ওইটাই করতে পারো। ঠিক আছে, তারপর হচ্ছে সিলিন্ড্রিকা, তো ইবোলা এবং মোটারিস্টিক ভাইরাস। এখন আমি আরো কিছু জিনিস লিখবো, সেই জন্য এখন একটু আমি চেঞ্জ করব। কি চেঞ্জ করব, আচ্ছা আমি একবার টোটাল করে দিই। গাছটা আছে মুছে না, ওইটা দিয়ে ভালো মুছানোর জন্য আমি একটু কাপড় ইউজ করি, ভালো লাগে। সেটা হচ্ছে কি, প দে হি টির মান, এটা দিয়ে মনে রাখবো সমস্ত আরএনএ ভাইরাস। তুমি দেখো আগেরটা মনে রাখছি হচ্ছে কি গোলাকার ভাইরাস, আর এটা মনে রাখলাম কি আরএনএ ভাইরাস। আমি এই জন্যই দুটো একই জিনিস দিয়ে মনে রাখার চেষ্টা করছি, একটা হচ্ছে কি পদে হিটি আর একটা হচ্ছে পদে হিটির মান, দুইটা দিয়ে মনে রাখছি। কিভাবে দেখো, এখানে হচ্ছে কি পোলিও, PO ফর পোলিও, D ফর ডেঙ্গু, E ফর হচ্ছে ইবোলা, তাহলে পোলিও আমি লিখি, পোলিও, ডেঙ্গু, ইবোলা। তারপর হচ্ছে কি TMV, T ফর TMV, এটা টি, এখানে কিন্তু আই না, একটা জিনিস এখানে প্যাচ লাগানো আবার, এখানে কিন্তু টি আই নাই, এখানে শুধু TMV টি আছে। তারপর হচ্ছে কি আর ফর হচ্ছে র্যাবিস ভাইরাস, র্যাবিস, রিও দুইটাই ছিল। ঠিক আছে, তারপর এম ফর হচ্ছে কি মামস, এম ফর কি মামস। এ ফর হচ্ছে কি তোমার হচ্ছে কি আছে এ দিয়ে, আচ্ছা এ দিয়ে আছে হচ্ছে তোমার অ্যাড্রেনো কিছু একটা ছিল, দাঁড়াও এক সেকেন্ড, এনসেফালাইটিস মেবি, হ্যাঁ এনসেফালাইটিস, এ দিয়ে আছে হচ্ছে এনসেফালাইটিস। ঠিক আছে, আর এন ফর হচ্ছে নোভেল করোনা ভাইরাস, এন ফর কি নোভেল করোনা ভাইরাস। এইগুলো অন্তত তুমি মনে রাখবা যে এগুলো হচ্ছে কি আরএনএ ভাইরাস। কেন আমি বলতেছি, তোমার পরীক্ষা আসবে কোনটি ডিএনএ ভাইরাস, কোনটি আরএনএ ভাইরাস, কোনটি ডিএনএ ভাইরাস, কোনটি আরএনএ ভাইরাস। তুমি কষ্ট করে দুইটা জিনিসই মনে রাখতে যাবা না, তুমি শুধু একটা মনে রাখবা, সেটা হচ্ছে আরএনএ ভাইরাস। কেন আরএনএ ভাইরাসই মনে রাখাচ্ছি, কারণ আরএনএ ভাইরাস মনে রাখতে গেলে আবার তোমার গোলাকার ভাইরাসের মধ্যে যে এইটুকু দেখো গোলাকার ভাইরাসের মধ্যে চলে যায়, তো গোলাকার ভাইরাস কয়টা মনে রাখলে তোমার আরএনএ ভাইরাস অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। সো এইভাবে করবা, তোমার তাহলে ডিএনএ ভাইরাস আর আলাদা করে মুক্ত করার কোনো দরকার নাই। তাহলে তুমি দেখো এখানে দন্ডাকার ভাইরাস পড়লাম, তারপর হচ্ছে গোলাকার ভাইরাস পড়লা, তারপর ঘনক্ষেত্রাকার, বহুভুজাকার, যেটা ব্যাঙাচিকার, সিলিন্ড্রিকার, ডিম্বাকার সবগুলাই পড়লা। আমি এক্সট্রা হিসেবে এখানে আরএনএ ভাইরাসটা নিয়ে আসছি তোমাকে পড়ানোর জন্য একসাথে। ঠিক আছে, তাহলে তোমার আর কিন্তু ডিএনএ ভাইরাস আলাদা করে পড়ার দরকার হচ্ছে না। তাছাড়াও আরো আছে নিউক্লিক অ্যাসিডের ধরন অনুযায়ী, তোমার হচ্ছে কি ডিএনএ ভাইরাস যেটা তোমরা পড়লা, ডিএনএ ভাইরাসের মধ্যে ব্যতিক্রম যেটা আছে এক্সেপশন, এক্সেপশন কি আছে, যে ডিএনএ ভাইরাস সাধারণত কি হয় দ্বিসূত্রক যুক্ত হয়, বাট আমরা কিছু দেখছি যে একসূত্রক যুক্ত ডিএনএ ভাইরাসের এক্সাম্পল আছে। সেটার এক্সাম্পল কি আছে, যে তোমার হচ্ছে 5X174 মানে 5X174 এবং কি M13, এই দুইটা হচ্ছে একসূত্রক যুক্ত। বাট আরো কিছু আরএনএ ভাইরাস আছে, আরএনএ ভাইরাস কি একসূত্রক যুক্ত হয়, কিন্তু এখানকার আরএনএ ভাইরাস হচ্ছে দ্বিসূত্রক যুক্ত। তার এক্সাম্পল কি, তার এক্সাম্পল হচ্ছে তোমার হলো, দেখো পার্বোভিরিটা করতে না, এটা না, এটা হচ্ছে রিও ভাইরাস, ধানের রিও ভাইরাস, যে বামন রোগের ভাইরাস, রিও ভাইরাস বা ধানের বামন রোগের ভাইরাস। তাই এই কয়টা জিনিস তুমি এখান থেকে পড়বা। ঠিক আছে, এইগুলা হচ্ছে তোমার ভাইরাসের প্রকারভেদ গেল। এখন বহিস্থ আবরণযুক্ত আগেই পড়ানো হয়ে গেছে। এবার পোষক দেহর কথাবার্তা যেগুলো আমরা বললাম,
সেগুলো তো দেখছো। এখন উদ্ভিদ ভাইরাস এক্সেপ্ট দু একটা, বেশিরভাগ উদ্ভিদ ভাইরাস হচ্ছে আরএনএ ভাইরাস, আর বেশিরভাগ তোমার হচ্ছে প্রাণী ভাইরাস যেগুলো সেটা হচ্ছে ডিএনএ ভাইরাস। এক্সেপ্ট দেখো এখানে দেওয়া আছে তোমার হচ্ছে কি ফুলকপির মোজাইক ভাইরাস, এটা কিন্তু ডিএনএ ভাইরাস। ফুলকপি এটা কিন্তু উদ্ভিদ, তাই না? তাহলে হওয়ার কথা ছিল কি আরএনএ ভাইরাস, বাট এখানে কি হয়েছে ডিএনএ ভাইরাস। তাহলে দেখো এগুলো চলে গেল। এখান থেকে আর কি আছে সায়ানোফাস, LPP1, LPP2, এগুলো তুমি একটু দেখে নিবা, এগুলো আর কি মোটামুটি দেখলে হয়। এখন HIV, আমি প্রথমেই এই কথাটা বলছিলাম যে এর মধ্যে HIV রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম থাকে। সো এটা হচ্ছে কি একটা রিট্রো ভাইরাস, ঠিক আছে? রিট্রো ভাইরাসকে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ ঘটায়, উল্টা কাজ করা। রিভার্স মানে উল্টা, বুঝছো? এখানে আরএনএ থেকে ডিএনএ তৈরি হয়। সাধারণত ডিএনএ থেকে আমরা আরএনএ তৈরি করি, কিন্তু এরা উল্টা করছে। তারপর আসা হচ্ছে কি অন্যান্য ধরনের কথাবার্তা আছে, এগুলো ফেজাইন, ফাইটোফেজাইন, এগুলো জুফেজাইন, এগুলো রিডিং করবা। রিডিং করে যতটুকু মনে রাখা যায়, মাইক্রোফাজ, ব্যাকটেরিওফাজ যেগুলো আছে এগুলো পড়বা। তারপর দেখো এখানে কয়েকটা লাইন লেখা আছে, আমি বলি যে ভাইরাসের আক্রমণের সুনির্দিষ্ট স্পেসিফিসিটি কথাবার্তা আছে। তারপর হচ্ছে ঠান্ডা লাগার ভাইরাস, কোল্ড ভাইরাস, এটা কোথায় আক্রমণ করে, কোল্ড ভাইরাস কোথায় আক্রমণ করে, পোলিও ভাইরাস কোথায় আক্রমণ করে। তারপর আছে হচ্ছে চিকেন পক্স, ত্বকে আক্রমণ করে। তারপর হচ্ছে তোমার কি এখানে পোলিও ভাইরাস ঊর্ধ্ব শ্বাসনালী, আর হচ্ছে কি ঊর্ধ্ব শ্বাসনালী, অন্ত্রের আবরণ এবং তোমার হচ্ছে স্নায়ুকোষকে আক্রমণ করতে পারে। এখানে লেখাই আছে, এগুলো পড়ো এখান থেকে। এখন আসলে ইমার্জিং ভাইরাস, কি ভাইরাস? ইমার্জিং ভাইরাস, ইমার্জিং ইমার্জিং ভাইরাস কোনগুলা? তো তুমি ইমার্জিং ভাইরাসটাতে একটা জিনিস মনে পড়লো, একটা গল্প বলি, দাঁড়াও ক্লাসে এত গরম লাগছে। ধরো একটা মজার গল্প বলি ইমার্জিং ভাইরাসের, আগে এক্সাম্পল গুলো আমরা লিখি। সেটা হচ্ছে কি ইনফ্লুয়েঞ্জা, আচ্ছা আমরা মুখে বলতেছি ইনফ্লুয়েঞ্জা, ঠিক আছে? এগুলো হচ্ছে ইমার্জিং ভাইরাস। কি কি আছে তো তুমি দেখো, এখানে হচ্ছে কি সার্স, ইনফ্লুয়েঞ্জা তো ইনফ্লুয়েঞ্জা, এটা হচ্ছে কি সার্স। তারপর হচ্ছে কি এটা হলো ইবোলা। তারপর হচ্ছে নেইলস, নেইল বানানো হচ্ছে NI দিয়ে হবে, নেইলস। আর এটা হচ্ছে HIV, ঠিক আছে? এই কয়টা হচ্ছে তোমার কি ভাইরাস? ইমার্জিং ভাইরাস। আর কোনো ভাইরাস আছে ইমার্জিং ভাইরাসের মধ্যে এখানে? না, আর নাই, এগুলাই আছে। তো ইমার্জিং ভাইরাস, এখন তুমি ধরো আমি তোমাকে মানে মজার একটা গল্প বলি। ধরো তুমি ছেলে হও বা কোনো মেয়ে হও, তো স্বাভাবিকভাবে তোমরা হচ্ছে কি তোমাদের বর বা তোমাদের বউ যারা আছে তাদেরকে কল্পনা করো, সে এত সুন্দর হবে, সুন্দরী হবে, তার মানে সবকিছু কল্পনা করো। তো ধরো বা স্বপ্ন দেখছো, তো স্বপ্ন দেখার পর কি হয়েছে, তুমি স্বপ্নটা ভেঙে গেছে, কল্পনাতে ছিলা, তো বা তোমাকে কেউ ধাক্কা দিছে, তো তুমি সেটা কল্পনাতে, তখন কল্পনার জগৎ থেকে হারিয়ে গেছো, তো তুমি উঠে দেখলো সে নেই। তার মানে কি, ধরো একটা আয়তে কোনো একটা নাম বা কোনো একজন ছেলে বা মেয়ের নাম তুমি মনে রাখছো, বা ইনফ্লুয়েঞ্জার কথাই মনে রাখো, তো তুমি দেখবা সে কি হারিয়ে গেছে, সে আর নেই। তো তুমি মনে রাখবা যে ইনফ্লুয়েঞ্জা সে নেই, ইনফ্লুয়েঞ্জা সে নেই। ইমার্জিং তাহলে ইমাজিনেশন হচ্ছে, ইমার্জিং ইমাজিনেশন হচ্ছে। তো এবার তুমি তুমি যেটা আর কি মনে রাখার চেষ্টা করছো, তো ইনফ্লুয়েঞ্জা সে নেই, ইনফ্লুয়েঞ্জা। এস ফর হচ্ছে সার্স, ই ফর হচ্ছে ইবোলা, NI এই টোটাল টুক দিয়ে মনে রাখবো হচ্ছে নেইল, আর HI থেকে HIV। এগুলাই তো থাকার কথা ছিল মানে এখানে এক্সাম্পলের মধ্যে। হ্যাঁ, HIV, সার্স, নেইল ভাইরাস, ইবোলা ভাইরাস, নোভেল করোনা ভাইরাস, আরেকটা আছে নোভেল করোনা ভাইরাস, ওটা তো এমনি মনে থাকবে। তাহলে এই কয়টা জিনিস তোমার এখান থেকে পড়তে হবে যে ইমার্জিং ভাইরাস কোনটা কোনটা। এখন ইমার্জিং ভাইরাস, এখানে আমি কয়েকটা লাইন বলি, সেই লাইনগুলো পড়বা। সেটা হচ্ছে কি, এটার প্রথম পোষক ছিল যে ফ্লু বা ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের প্রকৃত পোষক ছিল হচ্ছে পাখি, তারা পরবর্তীতে মানুষের রোগ বিস্তার করছে, এই কথাটা আছে। এবং HIV ভাইরাসের প্রকৃত পোষক কোনটি? বানর। এই লাইনগুলো তোমাকে এখান থেকে পড়তে হবে, হ্যাঁ। তারপর হচ্ছে কি যে ইমার্জিং ভাইরাস কাকে বলে, এটা লিখছে, তো রিডিং করলে পারবা যে আদি পোষক থেকে পরের নতুন পোষক প্রজাতিতে রোগ সৃষ্টিকারী যে ভাইরাসগুলো হয় সেগুলোকে ইমার্জিং ভাইরাস বলে। তো তোমার এখানে সংজ্ঞাগুলো তুমি এখান থেকে রিডিং করলেই পারবা, কিন্তু আমার মনে রাখতে হবে মেইনলি এই যে এক্সাম্পল গুলো আছে, ইমার্জিং ভাইরাসের মধ্যে কোনটি কোনটি আছে বা কোনটি কোনটি নাই, প্রশ্নে এটাই আসবে, অন্য কিছু আসবে না। আর ওই যে পোষক, যে প্রকৃত পোষক কোনটা, বাদর আর পাখি,
এগুলো আসে মাঝে মধ্যে হঠাৎ। ঠিক আছে, তাহলে তারপর গেল। এখন আসলে হচ্ছে কি ভিরিয়ন। হোয়াট ইজ ভিরিয়ন? ভিরিয়নটা ভালো করে পড়বা তো। ভিরিয়ন, ভিরিয়ন, ভিরিয়ন। এটা একটা সম্পূর্ণ ভাইরাস। কি ভাইরাস? মানে ক্ষমতা সম্পূর্ণ ভাইরাস যেটা আছে, ক্ষমতা সম্পূর্ণ। এটা হচ্ছে কি ক্ষমতা সম্পূর্ণ। ক্ষমতা সম্পূর্ণ কি? ক্ষমতা সম্পূর্ণ, ক্ষমতা সম্পূর্ণ কি? ক্ষমতা সম্পূর্ণ। তোমার দেখো লেখা আছে সংক্রমণ ক্ষমতা সম্পূর্ণ ভাইরাস। সংক্রমণ তার মানে আক্রমণ করতে পারে বা তোমাকে রোগগ্রস্ত করতে পারে ভিরন। সংক্রমণ ক্ষমতা সম্পূর্ণ ভাইরাস। এটার মধ্যে ক্যাপসুলের সংখ্যাটা তোমাকে পড়তে হবে 2000 থেকে 2130টা, 2000 থেকে 2130টা ক্যাপসুলের সংখ্যা। তাহলে এটা হচ্ছে সম্পূর্ণ মানে সংক্রমণ ক্ষমতা সম্পূর্ণ ভাইরাস। আর হচ্ছে ক্যাপসুলের থেকে 2000 থেকে তোমার হচ্ছে 2130টা এটা। কিন্তু ধরো এই যে এটা হচ্ছে কি সংক্রমণ ক্ষমতা সম্পূর্ণ। এখন ধরো সংক্রমণ ক্ষমতা নাই, সংক্রমণ করতে পারে না, তাহলে তাকে কি বলবো? তখন তাকে বলবো হচ্ছে নিউক্লিয় ক্যাপসিড। নিউক্লিও ক্যাপসিড, নিউক্লিয় ক্যাপসিড মানে সংক্রমণ করতে পারে না, শুধু সবকিছু আছে, ক্ষমতাবিহীন ভাইরাসকে বলা হয় নিউক্লিয় ক্যাপসিড। তাহলে আমরা এখান থেকে পেলাম কি ভিরিয়ন আর নিউক্লিয় ক্যাপসিড। নিউক্লিয় ক্যাপসিড কখন বলবো? যখন আক্রমণ করতে পারবে না, সংক্রমণ করতে পারবে না বা সংক্রমণ ক্ষমতাবিহীন, তখন তাকে বলা হচ্ছে নিউক্লিয় ক্যাপসিড। আর যখন সংক্রমণ ক্ষমতা সম্পূর্ণ ভাইরাস, তখন তাকে বলা হচ্ছে কি ভিরিয়ন। ঠিক আছে, এই কথাটা তোমাকে এখান থেকে মনে রাখতে হবে। তাহলে এটা গেল ভিরিয়নের কথাবার্তা গেল। তারপর আসো সাব ভাইরাল সত্তা যেগুলো আছে সেগুলো পড়ো। কি কি আছে? 3টা আছে। তো সাব ভাইরালের 3টা আছে, 1 2 3। কি কি আছে? প্রথমে একটু সাব ভাইরালের প্রথমে দেখো কি কি আছে। এখানে আছে হচ্ছে কি ভিরয়েডস, ভিরয়েডস, ভিরয়েডস আছে, প্রিয়নস আছে, প্রিয়নস আছে, আর একটা আছে স্যাটেলাইট। স্যাটেলাইটে বেশি পড়া নাই, তো স্যাটেলাইটে যেহেতু বেশি পড়া নাই আমরা প্রথমে স্যাটেলাইটটা শেষ করি। তো স্যাটেলাইটে লিখছে দেখো এখানে যে স্যাটেলাইট হলো কেবল নিউক্লিক অ্যাসিড সত্তা, নিউক্লিক অ্যাসিড গঠিত সত্তা যা কোষের মধ্যে অন্য একটি ভাইরাসের সহায়তায় প্রতিলিপি সৃষ্টি করতে পারে। তার মানে কি? এই এখানে 1 নম্বর পয়েন্ট লিখবা যে এটা একটা নিউক্লিক অ্যাসিড গঠিত সত্তা, এই কথাটা লিখবা। আর এটা হচ্ছে কি প্রতিরূপ সৃষ্টি করতে পারে। এতটুকু বললে পরে এই স্যাটেলাইট থেকে প্রশ্ন আসবেও না, খুব একটা আসেও না। সবচেয়ে বেশি প্রশ্ন আসবে হচ্ছে এই দুইটা থেকে, ভিরিয়য়েডস এবং কি প্রিয়নস থেকে। তো প্রিয়নস কি? প্রথম দেখো প্রিয়নস হচ্ছে কি যে সংক্রামক প্রোটিন ফাইবিল। ওখানে লেখা আছে সংক্রামক প্রোটিন ফাইবিল, এই কথাটা লেখা আছে সংক্রামক প্রোটিন ফাইবিল। ঠিক আছে, তাহলে এটা পড়লাম। তারপর হচ্ছে এখন তোমার হচ্ছে কি ভিরয়েডসটা কি? ভিরয়েডস এর কথা দেখো লিখছে যে এটা হচ্ছে সংক্রামক আরএনএ, সংক্রামক আরএনএ, সংক্রামক আরএনএ। তাহলে ওটা সংক্রামক প্রোটিন ফাইবিল, সংক্রামক আরএনএ। এইটা কি কি দিয়ে? শত শত নিউক্লিওটাইড বা হাজার হাজার নিউক্লিওটাইডের কথা আছে। শত নিউক্লিওটাইড দিয়ে গঠিত ক্ষুদ্রতম ভাইরাস থেকেও ক্ষুদ্রতম কথা লেখা আছে। দেখো লিখছি ক্ষুদ্রতম ভাইরাস থেকেও বহুগুণে ক্ষুদ্র। তাহলে তুমি এখানে দেখো ভিরয়েড এটা হচ্ছে কি সংক্রামক আরএনএ, আর প্রিয়নস হচ্ছে সংক্রামক প্রোটিন ফাইবিল। এখন এটা হচ্ছে কি ক্ষুদ্রতম ভাইরাস থেকে ক্ষুদ্র ক্ষুদ্র, এটা শত শত নিউক্লিয়াস থেকে শত শত নিউক্লিওটাইড, শত শত নিউক্লিয়াস না নিউক্লিওটাইড এটা আছে যে গঠিত। আর হচ্ছে এখানে কি আরেকটা কথা লিখছে যে বহুগুণে ক্ষুদ্র। কার থেকে? তোমার হচ্ছে যে ক্ষুদ্রতম ভাইরাস থেকেও বহুগুণে ক্ষুদ্র, এই কথাটা লিখছে। এটা বললাম। এখন এইটা দিয়ে কি কি রোগ হয়, এটা দিয়ে কি কি রোগ হয়? ভিরয়েডস, ভিরয়েডস থেকে কি রোগ হয় দেখো, আমি তো কয়েকটা নাম লিখি। ম্যাটকাও, ম্যাটকাও আছে না এটার মধ্যে? না, কোনটা আছে? না, ম্যাটকাও না, এটার মধ্যে আছে হচ্ছে কি হেপাটাইটিস ডি আছে, হেপাটাইটিস, হেপাটাইটিস ডি, হেপাটাইটিস ডি। আরেকটা আছে হচ্ছে তোমার কি ক্যাডাং, দুইটা আছে, একটা হচ্ছে ক্যাডাং আর একটা হেপাটাইটিস ডি। তো তুমি কিভাবে মনে রাখবা দেখো, সেটা হচ্ছে এইখানে ডি আছে, এখানে ডি আছে, এখানে ডি মানে ড ড ড 3টার মধ্যে মিল আছে। দেখো ক্যাডাং বানানে ড মিল আছে,
আর হেপাটাইটিস ডি বানানোর ড মিল আছে, ভিরয়েডস বানানোর ড মিল আছে। তার মানে হচ্ছে এগুলা হচ্ছে কি তোমার কি যে ভিরয়েডস সৃষ্ট রোগ, হেপাটাইটিস ডি ক্যাটাং রোগ। তাহলে প্রশ্ন যদি হয় যে হেপাটাইটিস ডি কোনটি থেকে সৃষ্টি হয়, সেটা হবে ভিরয়েডস। আর যদি প্রশ্ন আসে যে ক্যাটাং রোগ কোনটি থেকে সৃষ্টি হয়, সেটা হচ্ছে তোমার হচ্ছে কি ভিরয়েডস। এখন ধরো আরো কিছু রোগ আছে, ম্যাড কাউ, ম্যাড কাউ। তো তোমার ওইটা তো দেখার দরকার, তুমি বলতে পারো ভাই এখানেও তো ড আছে, ভাই সবকিছু তো আর অ্যাকুরেট মিলবে না, তাই না? তুমি এটা তো এভাবে মনে রাখতে পারো, ম্যাড মানে কি পাগল। তো পাগল কারা হয়? প্রাণীরাই হয়, প্রিয়ন্স বা প্রোটিন ফাইবার। যে পাগলের মধ্যে প আছে, প্রিয়ন্সের মধ্যে প আছে, এইভাবে মনে রাখবা যে ম্যাড কাউ পাগল। তারপর আর কি কি আছে এখানে, যে আরো কয়েকটা নাম আছে, এগুলো মুখস্থ করবা। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র হচ্ছে কি কুরু এবং ক্রিউটসফিল নাকি জন্য রোগ আছে, কয়েকটা নাম আছে, ওই নামগুলো এখান থেকে মনে রাখতে হবে। তাহলে আমি আবার একটু বলি যে এখানে কি কি আছে। তোমার হচ্ছে কি ভিরয়েডস হলো সংক্রামক কারণে, এই লাইনটা পড়তে হবে ভালো করে। এটা কি কি রোগ হয়? ভিরয়েডস থেকে হেপাটাইটিস ডি, তারপর নারকেল গাছে ক্যাডাং রোগ হয়। আর প্রিয়ন্স দিয়ে হচ্ছে কি সংক্রামক প্রোটিন ফাইবিল, প্রিয়ন্স অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড ভেন, এটা মনে রাখলা। এখন কথা হচ্ছে এখানে ম্যাড কাউ আর হচ্ছে তোমার কি তোমার ক্রিউটসফিল আর কুরু, এই দুটো রোগের কথা আছে, একটু ভালো করে পড়বা। তাহলে এতটুকু পড়লে এখান থেকে হয়ে যাবে। পার্থক্য তো এইভাবেই হয়ে যাবে, ঠিক আছে? তাহলে মেইন কিন্তু এই দুইটা, যে তোমার হচ্ছে ভিরয়েডস আর একটা হচ্ছে কি প্রিয়ন্স। তুমি যদি স্যাটেলাইট খুব নাও পড়ো তাও খুব ক্ষতি হবে না, কিন্তু এই দুটো পড়তেই হবে মাস্ট। এখান থেকে প্রশ্ন আসবে আসবে অ্যাডমিশন টেস্টে, ভার্সিটি বলো মেডিকেল বলো, দুনিয়ার যে জায়গায় বায়োলজি আছে সেখানেই প্রশ্ন আসার সম্ভাবনা আছে, ঠিক আছে? এখন আমরা সেই পরবর্তী টপিক। কে যেন কমেন্ট করছে প্রোটিন, সাব্বাস। আনিকা ইসলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, গুড। এইটা গেল। এখন আমাদের হলো ভাইরাসের সাবভাইরাল সত্তা, ভাইরাসের টোবাকো ভাইরাসের গঠন। তো টোবাকো ভাইরাসের গঠনে তুমি যদি দেখো এখান থেকে কি আসে, খেলার কয়েকটা লাইন আছে, আমি লাইনগুলো বলি। সেটা হচ্ছে কি টোবাকো ভাইরাসে যে টিএমভির পুনরূপ কি টোবাকো মোজাইক ভাইরাস, কত গুণ তোমার হচ্ছে প্রস্থ আছে এখানে, যে দৈর্ঘ্য প্রস্থের 17 গুণ, এই কথাটা পড়তে হয় এখান থেকে। তারপর হলো কি যে ক্যাপসুমের কতগুলো আঙ্গুরের থোকানে পরপর সংযুক্ত থাকে। তারপর এখানে তোমার হচ্ছে টিএমভিতে 2130 থেকে 2200টি ক্যাপসুমিয়ার থাকে। এই লাইনগুলো ইম্পর্টেন্ট, এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যদি বলে একটা লাইন, সেটা হচ্ছে এখানে 158টি অ্যামাইনো অ্যাসিডের কথা আছে। কোথায়? প্রত্যেকটা ক্যাপসুমিয়ারে, প্রতিটি ক্যাপসুমিয়ারের কতটা অ্যামাইনো অ্যাসিড থাকে? 158টি। এটা পড়লো। তারপর হচ্ছে ফার্স্ট শব্দের অর্থকে ভক্ষণ করা, এখানে লিখছে, ওইগুলো একটু পড়বা। আর আবিষ্কারের কথা আগে পড়ছে। এখন সবচেয়ে তোমার একাডেমিকের জন্য ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে কি T2 ব্যাকটেরিওফাজ, T2 ব্যাকটেরিওফাজের কথা যেটা আছে, এইটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো এটার হচ্ছে স্পেশালি প্রথম কথা হচ্ছে এটার চিত্র আসবে, চিত্র আঁকানো আসবে। স্বাভাবিকভাবে আমি ভালো পারি না রে, চিত্র অনেকদিন আঁকাই নাই, ভুলে গেছি, এরকম আঁকাইতাম আর কি। চিত্র আঁকানোটা আসবে স্বাভাবিক। একবারও খারাপ হয় না, চিত্র আঁকানো আসবে এখানে। তারপর হচ্ছে নিচের দিকে, বেশি নিচে হয়ে গেছে, যাক নিচের দিকে। যে আমার বোর্ড ছোট, এত ছোট বোর্ড লেখাই যায় না। আচ্ছা যাই হোক, ধরো চিত্রটা আঁকাই আগে। ওরে বাপ, চিত্র আমার জীবনের প্রথম বোর্ডে এরকম ভাবে চিত্র আঁকালাম, ঠিক আছে?
আজকে প্রথম, এই জন্য এরকম, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমি চিত্র আঁকাইতে পারি, অনেক সুন্দর করেই পারি সবকিছু, যদি প্র্যাকটিস করি চিত্র ভালো আঁকাইতে পারবো, বুঝছো? চিত্র আমি প্র্যাকটিস করি না তো, এরকম আর কি, এই তো প্রথম তার উপর। তাহলে এখানে কি তোমার হচ্ছে প্রশ্নে আসবে, এটা আসবে আর কি, ওরে বাপ, এখান থেকে হবে, যাই হোক ওটা থাক না। তাহলে তুমি দেখো, এই চিত্রটা তোমাদেরকে পরীক্ষায় আঁকাইতে হবে, এইচএসসি পরীক্ষাতে তোমাকে আসবে, এই পরীক্ষাতে এই চিত্রটা স্বাভাবিকভাবে আসে, যে এই চিত্রের মধ্যে কি কি থাকে, এখানে তোমার হচ্ছে কি কি থাকে, এখানে কি কি থাকে, এই চিত্রটা স্বাভাবিকভাবে, স্পর্শক বা তন্তু আছে, যে স্পর্শক, তাহলে স্পাইকের কথা আছে, কাটা যুক্ত, দেখো স্পর্শক তন্তু এই যে এটা, তারপরে এখানে কি থাকবে, কলার থাকবে, কলার পর আর এটা হচ্ছে মাথা, মাথার মধ্যে কি কি থাকবে, মাথার মধ্যে ডিএনএ আরএনএ এর কথাবার্তা থাকবে, নিউক্লিক অ্যাসিডের কথা থাকবে, এটা তুমি একটু নিজের মতো করে লিখবা, এখানে রিডিং পড়লে পরে চিত্রটা বুঝতে পারবা। তো এইটার গঠনটা তোমাকে পড়তে হবে স্বাভাবিকভাবে, এই গঠনটার মধ্যে কি কি আছে পড়বা। যে দেখবা যে এখানে লিখছে নিউক্লিওটাইড দিয়ে ডিএনএ গঠিত এবং 150টি জিনের কথা আছে, 150টি জিন, এটা কিন্তু আসে, দুইটার দিকে প্যাচ লাগানো যাবে না। 158টি হচ্ছে অ্যামাইনো অ্যাসিড কোথায় থাকে, প্রতিটি ক্যাপসোমিয়ারে থাকে। আর এখানে যে জিনের কথা আছে সেটা হচ্ছে প্রায় 150টা জিনের কথা আছে, এটা পড়বা। আর হচ্ছে তোমার ডিএনএ দ্বিসূত্রক বা মোট কত পার্সেন্ট, 50%, এই পার্সেন্টেজটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে এইটুকু পড়লে পর মোটামুটি হয়ে যায়। আর করোনা ভাইরাসের কথা আছে, আমরা রিডিং করবো, করোনা ভাইরাস থেকে কোনো প্রশ্ন আসেও না খুব একটা, এ পর্যন্ত এরকম দেখিও না। তো দুই একটা কথাবার্তা আছে, যে করোনা ভাইরাসকে কেন করোনা ভাইরাস বলা হয় সেটা পড়বা। তারপর হচ্ছে সৌর কিরণযুক্ত কথাবার্তা আছে, এবং কি এখানে জোনোটিকের কথা আছে, জোনোটিক মানে পানিতে তোমার হচ্ছে কি ভাইরাস হিসেবে পানিতে আক্রমণ করা যেগুলো আর কি, পানি ভাইরাস, সেটা হচ্ছে 3টা জেনোটিক ভাইরাসের কথা আছে, তুমি একটু দেখবে এগুলা। তারপর হচ্ছে কি সার্স কভ 2, এটা কি তোমার হচ্ছে করোনা ভাইরাসের যে নামটা আছে সেটা বলবো। এখন আসো ভাইরাসের সংখ্যা বৃদ্ধি। প্রথম কথা, এটাকে সংখ্যা বৃদ্ধি বলা হচ্ছে, এটাকে জীবনচক্র কেন বলা হচ্ছে না, দেখো ওখানে সুন্দর করে লিখে দিচ্ছে যে এরা অকোষীয়, মেইন কথা হচ্ছে এটা, এরা অকোষীয়, সেই জন্য এদেরকে তোমার হচ্ছে জীবনচক্র বলা হচ্ছে না, ঠিক আছে? তো তোমার ওটা আসবে না খুব একটা, আসবে হচ্ছে লাইটিক চক্রে, মানে মেডিকেল পরীক্ষার প্রশ্ন আমি বলি, দুইটা প্রশ্ন আসতে পারে সর্বোচ্চ। এখানে হচ্ছে কি লাইটিক চক্র কাদের কাদের হয়, টি কোম্পানির যেগুলো আছে, আমি আগেই বলছিলাম যে ওই যে টি কোম্পানির বা ব্যাংক বা টি কোম্পানির যেগুলো আছে সেগুলো হচ্ছে লাইটিক চক্র হয়। আর হচ্ছে তোমার লাইসোজেনিক চক্র কাদের কাদের হয়, তোমার হচ্ছে ল্যামডা ফাজ বা যেগুলো আছে সেগুলো, এই দুইটা প্রশ্ন স্বাভাবিকভাবে আসে। আর এখান থেকে আর দু একটা প্রশ্ন আসে, যেমন ধরো যে লাইটিক চক্রের মাধ্যমে 30 মিনিটে 300টি ফাস্টেস্ট হয়ে এই কথাগুলো। তো তারপরেও আমরা একটু দেখবো, যেহেতু আমরা এটা একটু ডিপলি পড়ার চিন্তা ভাবনা করতেছি, সেহেতু আমরা একটু দেখি। তো লাইটিক চক্রের কয়টা ধাপ আছে, ধাপগুলো একটু পড়বা। হ্যাঁ, সেই ধাপগুলো কি কি আছে দেখো। ধরো হচ্ছে এটা একটা ব্যাকটেরিয়া, চিত্র জঘন্য হলে আমার কিছু করার নাই, আস্তে আস্তে প্রথম চিত্র আঁকাচ্ছি। এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া, তো হচ্ছে ব্যাকটেরিয়ার ভেতরে একটা ডিএনএ আছে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কি ব্যাকটেরিয়ার ডিএনএ, আর এটা হচ্ছে ব্যাকটেরিয়া। আর এইখানে তোমার হচ্ছে একটা ভাইরাস আসছে, ধরো T2 ভাইরাস যেটা আছে ওইটাই আসছে, আসে এটার সাথে যুক্ত হয়েছে কিসের মাধ্যমে, তো এখানে স্পর্শকতন্ত্র কিছু প্রোটিন ছিল, যে প্রোটিনটা এই এখানকার তোমার হচ্ছে ভাইরাসের যে তো স্পর্শকতন্ত্র প্রোটিন, ওই প্রোটিনটাকে আকর্ষণ করার কারণে তোমার হচ্ছে এই ব্যাকটেরিয়ার প্রোটিনের সাথে সে সংযুক্ত হয়ে গেছে, অ্যাটাচমেন্ট হয়েছে, অ্যাটাচমেন্ট সোজা বাংলা কথা অ্যাটাচ হয়েছে। তো অ্যাটাচমেন্টের এটার একটা নাম আছে, সেটা হচ্ছে কি সংযুক্তিকরণ, সংযুক্তি বা পৃষ্ঠলগ্নি ভবন। তাহলে এখানের যে প্রথম ধাপটা ছিল 1 নম্বর ধাপ, এটার নাম কি সংযুক্তি, সংযুক্তি বা পৃষ্ঠলগ্নি ভবন, সংযুক্তি অথবা পৃষ্ঠলগ্নি ভবন, ঠিক আছে? বা অ্যাটাচমেন্ট সোজা বাংলা কথা, ওখানে লেখা দেখবা যে লেখা আছে, তাহলে এইটা পড়বা। তারপরের ধাপ কি হলো, এখান থেকে চলে গেল আমাদের পরবর্তীতে অ্যাটাচমেন্ট হয়েছে, অ্যাটাচমেন্ট হলেই তো আর হচ্ছে না, আরো কাজ আছে। তো পরের ধাপ কি, দ্বিতীয় ধাপ, এটা হচ্ছে নাম্বার 1 ধাপ। তো এটা হচ্ছে সেই ব্যাকটেরিয়াটা, এটা হচ্ছে তার ডিএনএ। তো এখানে যে তোমার এইখানকার যে অ্যাটাচমেন্টের পর এখান থেকে ভেতরে কি তোমার হচ্ছে এই যে ভাইরাসের তোমার হচ্ছে ডিএনএটা ছিল, এই ডিএনএটা ভেতরে প্রবেশ করলো, কোথায় প্রবেশ করলো, এই হচ্ছে ব্যাকটেরিয়ার ভিতরে প্রবেশ করলো। আর ওর ভিতরে যে নিউক্লিক মানে যে ক্যাপসিড গুলো ছিল, যেগুলো প্রোটিন আবরণ টাবরণ, ওইগুলো বাহিরেই রয়ে গেল, আর ভিতরে ঢুকতে পারলো না। তার মানে কি ওইগুলা বাহিরের জিনিস খোলস ভিতরে চলে গেল, সাপের মতো, সাপ যেরকম খোলস ওখানে রেখে ও চলে যায়, তো এইরকম আর কি ওর যে তোমার হচ্ছে বাহিরের আবরণ বা ক্যাপসিড যেটাকে বলা, ওইগুলো বাহিরে রেখে ওর ডিএনএটা শুধুমাত্র কোথায় প্রবেশ করলো, এখানে প্রবেশ করলো।
ভালো কথা, প্রবেশ করলো, তাহলে এটাকে আমরা কি নাম দিতে পারি? ডিএনএ অণুর প্রবেশ, তাহলে এটাকে বলতে পারি না পেনিট্রেশন, পেনিট্রেশন, পেনিট্রেশন। তারপর কি আসলো? তৃতীয় ধাপ। তো তৃতীয় ধাপটা হচ্ছে তোমাকে কি করবে এখানে, তৃতীয় ধাপে এই যে ডিএনএটা আছে, এই ডিএনএটা, এই ব্যাকটেরিয়ার ডিএনএটাকে মানে সাপ্রেস করে ফেলবে, সোজা বাংলা কথায় ওর ওর আয়ত্তে নিয়ে আসবে। ওখানে লেখা আছে, অনেক কিছু লেখা আছে, ওইগুলো একটু পড়বা, যে এমআরএনএ এর কাহিনী টাহিনী লেখা আছে। যে কি করছে, ধরো যে একটা এমআরএনএ পলিমারকে আকৃষ্ট করে, পলিমারকে ব্যবহার করে ওর এমআরএনএ তৈরি করছে, হাবিজাবি করছে। তো ওইগুলো রিডিং করবা, ওখানে ওইগুলো খুব একটা লাগে না। তো এখান থেকে কি করবো, সাপ্রেস করে ওর নিজের মতো করে, মানে এই যে এই ডিএনএটা ওর নিজের মতো করে কয়েকজন কপি তৈরি করবে, ঠিক আছে? ধরো কপি তৈরি করার পর এই কপিগুলো ধরো কলম লিখে নেবে, তো কপিগুলো তৈরি করছে। তো সেই কপিগুলোর আবার কি হবে, তাহলে 3 নাম্বার ধাপ কি করলো আমাদের এখানে, রেপ্লিকেশন। রেপ্লিকেশন বা কপি তৈরি করা, সোজা বাংলা কথা, অ্যাডমিশনের জন্য এই কথা মনে রাখলে এনাফ, যে কপি তৈরি করবে। কপি তৈরির পর কি করবে, এই সবগুলা কপিকে তোমার হচ্ছে, কপি কি তোমার হচ্ছে হাতকে, কার হাত তৈরি করছে, কার পা তৈরি করছে, কার মাথা তৈরি করছে, এরকম ভাবে তৈরি করে করে সবগুলো এক জায়গায় করছে। তখন সবগুলো একসাথে করে করে তোমার হচ্ছে যে যে ভাইরাসের মতো যেরকম আছে, ওই যে ভাইরাসটার মতো এরকম ভাইরাস সবগুলো একসাথে করছে, অ্যাসেম্বল করছে, মানে সংযোগ, একসাথে আমরা যেরকম সমাবেশে দাঁড়াই না, যে সবাই একসাথে দাঁড়ায়, তো ওই রকম আর কি একসাথে করছে, যেটাকে বলা হচ্ছে অ্যাসেম্বল বা সংগ্রহ করছে। দেখো একত্রিত করছে দেহাংশ। তো এখানে হাফ অংশ ছিল এই পাশে, একটা ওই পাশে, একটা এই পাশে, একটা ওই পাশে, এরকম ছিল। তো সব জায়গায় একসাথে করে এখানে লাগছে। তাহলে এটা কি করলো, অ্যাসেম্বল করলো। অ্যাসেম্বল করার পর কি করছে, তোমার হচ্ছে এইখান থেকে ওরা চাইলে পরে এই ব্যাকটেরিয়াটাকে ধরো ফাটাই ফেললো, বা লাইসিস করে ফেললো, বা বিগলন করে ফেললো, ভেঙে ওদের মনে চাইছে বা কোনো এনজাইমের কারণে এটা করে ওদের মতো ওরা এইখান থেকে একটা ভাইরাস, তোমার এরকম একটা ভাইরাস চলে আসলো, এরকম ভাইরাস, অসংখ্য ভাইরাস এরকম তৈরি হয়ে গেল। এই যে প্রসেসটা, এই প্রসেসটাকে বলা হচ্ছে কি লাইটিক চক্র, লাইটিক চক্র। তো আমার অ্যাডমিশনের জন্য এর থেকে বেশি কিছু লাগে না। অ্যাডমিশনের জন্য আমি তো তাও অনেকটুকু পড়াইছি, এতটুকু লাগেও না। আমি তো বললাম যে অ্যাডমিশনের প্রশ্ন কি হবে, যে 30 মিনিটে কয়টা হয় সেটা আসতে পারে, সর্বোচ্চ আসলে পারে ধাপ কয়টা নাম আসতে পারে, আর হচ্ছে কোথায় হয় শেষ। কিন্তু তারপরে তোমাকে এটা জানতে হবে, বেসিক জিনিসপাতি এটা মনে রাখতে হবে, একাডেমিকেও কাজে লাগবে। তাহলে এটা হচ্ছে লাইটিক চক্র। লাইসোজেনিক চক্র কি, এইখানে প্রায় সেম, কি আসলে এই পর্যন্ত তো সেম। এখানে ভিতরে প্রবেশ করলো, ভিতরে প্রবেশ করার পর কি করবে, লাইসোজেনিক চক্রে এই যে এই ডিএনএটাকে এখানে কেটে ফেলবে একটা এনজাইম দিয়ে। সেই এনজাইমটা দিয়ে দেখো অনেক এনজাইমের নাম লেখা আছে, তো এনজাইমটা দিয়ে কেটে ফেললো, কেটে ফেলার পর এই যে ডিএনএটা এখানে লেগে গেছে, এই ডিএনএটা কি করছে, এখানে লেগে গেছে। তো এই ডিএনএটা ওর সাথে প্রতিলিপি সৃষ্টি করে 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 এদিকে চলে আসবে। সবকিছু করার পর এখন কথা হচ্ছে যে এই ডিএনএটা যে একই সাথে কিন্তু প্রতিলিপিত হবে, এখানকার মানে ব্যাকটেরিয়া এবং ভাইরাস দুইটার ডিএনএ একই সাথে প্রতিলিপিত হবে। হওয়ার পর আস্তে আস্তে তোমার এইদিকে চলে আসার পর, এখন যদি মনে করো ওর মনে যাচ্ছে যে আমি আর ব্যাকটেরিয়া দেহে থাকবো না, আমি বাইরে হয়ে আসবো, তখন ও ওই যে এরকম বিগলন করে বাইরে হয়ে চলে আসতে পারে। তবে এই ক্ষেত্রে একটা পার্থক্য আছে, আগেরটার ব্যাকটেরিয়ার ক্ষেত্রে অসংখ্য পরিমাণ ভাইরাস সৃষ্টি হচ্ছিল, ঠিক আছে? বাট এখানে কি হবে, শুধুমাত্র দুইটা হবে, মানে ওই যে ওখানে যে দুইটা ছিল, ওইখান থেকে মাত্র দুইটা ভাইরাস সৃষ্টি হতে পারে, ওইটা বুঝছো? এটাই হচ্ছে পার্থক্য। তো তোমার এটা হচ্ছে, ওইটা হলো লাইসোজেনিক চক্র, ওইটা হচ্ছে লাইসোজেনিক চক্র। এখন তারপর আরেকটা প্রশ্ন আসবে, যে লাইটিক চক্র এবং লাইসোজেনিক চক্র এই দুইটার মধ্যে কোনটা টেম্পারেট, এই কথাটা আসতে পারে। তো সেটা হচ্ছে কি লাইসোজেনিক চক্র যেটা আছে, লাইসোজেনিক, সেটা হচ্ছে কি টেম্পারেট, এই কথাটা মনে রাখবে, যে কোনটা টেম্পারেট, ঠিক আছে? এই কথাটা আসতে পারে। আর কোনটা হচ্ছে ভাইরুলেন্ট, কোনটা টেম্পারেট, কোনটা ভাইরুলেন্ট, এই কথাগুলোই আসতে পারে। তাহলে মেডিকেলের জন্য এবং ভার্সিটির জন্য বা অ্যাডমিশনের জন্য এইগুলোই যথেষ্ট, এর থেকে বেশি কিছু লাগে না। এটা আমি দেখাই দিলাম একাডেমিকে যাতে কাজে লাগে। তারপর তো তোমার একাডেমিক আরো ভালো করে পড়বা, টিপ দেখে দেখে যতটুকু দেখানো যায় আর কি। এখন ভাইরাসের অর্থনৈতিক গুরুত্বগুলো আমি বলি, কি কি ভাইরাস আছে, কি কি পড়তে হবে। কারো কোনো কমেন্ট? আচ্ছা, তারপরে যদি আমরা দেখি এখানে হচ্ছে কি ভাইরাসের অর্থনৈতিক গুরুত্ব,
টপিক। অর্থনৈতিক গুরুত্ব। তো ভাইরাসের অর্থনৈতিক গুরুত্বের মধ্যে আমরা কি কি পড়বো? উপকারও পড়বো, অপকারও পড়বো। কি কি রোগ সৃষ্টি করে সেটা পড়বো, আবার এটা কি কি উপকার হয় সেটা পড়বো। তো আমরা প্রথমে পড়বো হচ্ছে কি ভাইরাসের অপকারিতা। কি কি পড়বো? অপকারিতা প্রথম পড়বো, অপকারিতা। তো প্রথম দিকে যেগুলো আছে ওগুলো একটু রিডিং করবা নিচে, ঠিক আছে? তো এখানে উদ্ভিদে কি কি উদ্ভিদের রোগ সৃষ্টি করতে পারে দেখো আমি বলি। সেটা হচ্ছে সিমের মোজাইক রোগ সৃষ্টি করতে পারে, আলুর লিফ রোল করতে পারে, পাতা কুচকা যাওয়া যেটাকে বলা হয়। তারপর লিফ ক্লোরোসিসের বা 300টি কথাবার্তা আছে, এগুলো একটু রিডিং করবে। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে কি, তার আগে আরেকটা বলি যে এর জলাতঙ্ক কি কি, মানে জলাতঙ্ক কোথায় কোথায় হয়? মানুষে হয়, কুকুরে হয়, বিড়ালে হয়। জলাতঙ্ক কোথায় কোথায় হয়? মানুষে হয়, কুকুরে হয়, বিড়ালে হয়। 3টা জিনিসে জলাতঙ্ক হয়, এখানে দেখো লেখাই আছে। মানে এই 3টা, এই বইতে তোমাদের যা আসবে পরীক্ষায় এইটুকু মনে রাখতে হবে। এখন তোমাকে এইডস এইডস সম্পর্কে জানতে হবে। এইডস জানতে হবে কোনটা সম্পর্কে? এইডস এইডস সম্পর্কে জানতে হবে। এইডস এর পূর্ণরূপ কি জানতে হবে, কোন ভাইরাস দিয়ে হয় এইচআইভি এটা জানতে হবে। তারপর হচ্ছে এইডস কে বাংলায় একটা সংজ্ঞা দিছে, সেই সংজ্ঞাটাকে, সেটা হচ্ছে কি বিশেষ কোনো কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, এটাকে বলা হয় এইডস। এই কথাটা এখান থেকে পড়বা। তারপর হচ্ছে কি এখান থেকে আর দু একটা লাইন এখান থেকে রিডিং করলে হয়, আর কিছু লাগে না এখান থেকে আপাতত। তারপর হচ্ছে কি ইবোলা ভাইরাস, তোমাকে আবার দেখতে হবে কি ইবোলা ভাইরাস। তো ইবোলা ভাইরাসের কাহিনী কি? তো এক কৃষক হচ্ছে তোমার একটা নদীর তীরে, আফ্রিকার মনে হয়, হ্যাঁ আফ্রিকার কঙ্গোর একটা নদীর তীরে তো কোনো কাজ করতেছিল, যেটাই করতেছিল, সেখানে গিয়ে তো তার হচ্ছে মারা যায়। কিভাবে মারা যায়? তার কোষ ফেটে ফেটে রক্ত বের হয়ে, গলা দিয়ে রক্তক্ষরণ হয়ে বা এগুলো হয়ে সে মারা যায়। এটা কোথায়? আফ্রিকার কঙ্গোর ইবোলা নদীর তীরে। তো এই যে কাজটা হয়েছিল সেটা একটা ভাইরাসের কারণে হয়েছিল। সেই ভাইরাসটার নাম কি? সেই ভাইরাসটার নাম ওই যে নদী, আফ্রিকার কঙ্গোর ইবোলা নদী, ওই নদীর নাম অনুসারে রাখা হয় ইবোলা ভাইরাস। তো তোমাকে এই কথাটাকেই পড়তে হবে যে ইবোলা ভাইরাস দিয়ে কি হয়, সেটা হচ্ছে কোষ ফেটে যায়। ইবোলা ভাইরাসের হচ্ছে কি ধরনের ভাইরাস, আরএনএ নাকি ডিএনএ ভাইরাস, এটা পড়তে হবে। আর একটা হচ্ছে কি যে এটার লক্ষণ কতদিনের মধ্যে প্রকাশ পায়? 2 থেকে 21 দিন। 2 থেকে 21 দিনের কথা আছে, দেখবা। তারপর বললাম হচ্ছে কি জিকা ভাইরাস। জিকা ভাইরাসে কি পড়বা? আচ্ছা, জিকা একটা হচ্ছে ফ্লাভি ভাইরাস, এটা পড়তে হবে। তারপর আর কি পড়ার মতো আছে যে এটা হচ্ছে, এটা কেন হয়েছে, এটা হলো তোমার উগান্ডার একটা ফরেস্ট ছিল যার নাম হচ্ছে জিকা ফরেস্ট। ঠিক আছে? তো জিকা ফরেস্টে ওইখানে হচ্ছে রিসার্চ বানরের দেহে প্রথম মনে হয় 1947 সালে, হ্যাঁ জিকা ফরেস্টে রিসার্চ বানরের দেহে 1947 সালে এই ভাইরাসটা শনাক্তকরণ করা হয়। তো জিকা ভাইরাসের কথা হচ্ছে, জিকা ভাইরাস, জিকা শব্দের অর্থ কি? এটা হচ্ছে উগান্ডার ভাষা হচ্ছে ওভারগ্রাউন্ড, মানে অতি বৃদ্ধি, ওভারগ্রাউন্ড, ঠিক আছে? তো এটা একটু পড়লা। এবং জিকা ভাইরাসের লক্ষণগুলা কি কি, যে তোমার হচ্ছে লালচে হয়ে যাওয়া, মাংস পেতে ব্যথা, হাবি যাবে, অনেক কিছু লেখা আছে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে মাইক্রোসেফালির কথা লেখা আছে। মাইক্রোসেফালি নাকি, হ্যাঁ মাইক্রোসেফালি ওইটা একটু পড়বা, যে ইবোলা ভাইরাস থেকে হয়, সরি জিকা ভাইরাস থেকে হয়, মাইক্রোসেফালি হয়, এটা পড়বা। নিপা ভাইরাসের কথা কি পড়বা হচ্ছে, এটা খেজুরের কথাবার্তা যে লাইনটা আছে, যে এই ভাইরাস দিয়ে বাহক হচ্ছে কাঁচা খেজুরের রসের মাধ্যমে সংক্রমিত অনুপ্রবেশ হয়, এই কথাটা একটু পড়বা। আর এরকম কিছু পড়ার দরকার নাই। নিপা ভাইরাস আর দু একটা লাইন তোমার যদি মনে চায় যে রিডিং করতে পারো। এটা দিয়ে কি হয়? শোষণ জটিলতা হয়, এটা পড়তে হবে, ঠিক আছে? তারপর হচ্ছে বার্ড ফ্লু মানে কি? বার্ড ফ্লু হচ্ছে কোনটা দিয়ে হয়? এখানে দুইটার সাব টাইপ আছে, একটা হচ্ছে H5N1 আর একটা হচ্ছে H1N1। তো H1N1 দিয়ে কি হয়? সোয়াইন ফ্লু হয়। আর H5N1 দিয়ে হয় বার্ড ফ্লু। তো কিভাবে মনে রাখবা? দেখো, অ্যাভিয়ান একটা হচ্ছে অ্যাভিয়ান, তো এর মধ্যে দেখো অ্যাভিয়ান, এটা আই হবে, তাহলে অ্যাভিয়ান যদি হয় তাহলে 5 বানানে কি হবে? 5। তো 5 এর মধ্যে আই, এই যে এটা আই মিল আছে, এটা হচ্ছে কি H5N1, তার মানে এটা হচ্ছে কি বার্ড ফ্লুর জন্য। বার্ড ফ্লুর জন্য কোনটা? এবিস বা অ্যাভিয়ান, যেটা হচ্ছে কি তোমার H5N1, ঠিক আছে? এটা ভেবে মনে রাখবা।
তারপর হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস দিয়ে মানুষের লিভার ক্যান্সার। আরো 3টা ভাইরাসের কথা আছে দেখো। হেপাটাইটিস বি ভাইরাস দিয়ে কি হয়, মানুষের লিভার ক্যান্সার হয়, প্যাপিলোমা ভাইরাস হয়, বা অ্যানোজেনিটাল ক্যান্সার, জরায়ু মুখ ক্যান্সার যেটা বলা হয়। মানে তোমাদের হচ্ছে আমাদের যে ভাইরাসে তাদের হচ্ছে জরায়ু মুখ ক্যান্সারটা হয়, আর হচ্ছে হার্পিস সিমপ্লেক্স হয়। এগুলো রিডিং করবো, এখানে মুখস্থ করতে হবে। এটা ইম্পর্টেন্ট লাইন, ঠিক আছে? হেপাটাইটিস বি ভাইরাস দিয়ে কোনটা কোনটা হয়। এবার চিকুনগুনিয়া ভাইরাস, এটা কি ধরনের, ডিএনএ নাকি আরএনএ, এটা পড়তে হবে। তারপর হচ্ছে এটা কি দিয়ে হয়, মশকে, কোন ধরনের মশকে দিয়ে হয় সেগুলোর নাম পড়তে হবে। চিকুনগুনিয়া বা এই যে আমি যতগুলো পড়াইলাম, এগুলো অন্য বইয়ে কি কি আছে স্পেশাল তথ্য, সেগুলো তোমাকে পড়তে হবে। এখন কথা হচ্ছে, আমি যদি চাই যে পরবর্তীতে এই অধ্যায়ের অন্য রাইটার্স স্পেশাল ক্লাস নেওয়ার, সেটা দেখি নেওয়া যেতে পারে, সেটা পরে। আগে মূল বই শেষ করি, তারপর হচ্ছে কি এখান থেকে পড়তে হবে যে কতদিন পর জ্বর কমে যেতে পারবে, থাকতে পারে, সেই কথাগুলো পড়লে SARS-CoV-2 দিয়ে হয়। এখন এই যে তোমাদের করোনা ভাইরাস আসলো, তো করোনা ভাইরাসে কি করে, মেইনলি কি করে, রক্ত জমাট বাঁধিয়ে ফেলে। কোথায় দেখো, ফুসফুসের ধমনীতে রক্ত জমাট বাঁধিয়ে ফেলে, এই কথাটা পড়তে হবে। হ্যাঁ, আর তারপর কি এখানে হচ্ছে কি কি ভ্যাকসিন আছে, যদি চাও করতে পারো, না চাইলে স্কিপ করতে পারো, ইচ্ছা। আসে না খুব একটা, আমি আসতে দেখি নাই, এমন ইভেন কোচিং এর পরীক্ষাগুলোতেও আমি খুব একটা দেখি না। এখন আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে RT-PCR, রিভার্স ট্রান্সক্রিপশন পলিমারেজ চেইন রিঅ্যাকশন। এটা খুবই ইম্পর্টেন্ট। RT-PCR এর পূর্ণরূপটা আসে মাঝে মধ্যে, আবার RT-PCR কোথায় করা হয়, করোনা ভাইরাসের কথা আসবে তখন। করোনা ভাইরাস আর 2-1 লাইন, যে কবে শনাক্ত হয় না হয়, একটু পড়তে পারো। বাংলাদেশে কবে শনাক্ত হয় সেটা পড়তে পারো। এখন দেখো, এই যে আমাদের ভাইরাস গুলো হইলো, হিউম্যান হারপিস ভাইরাসেস একটা আছে, এটা কোন গণের, রেডিনো গণের। তারপর ডিএনএ ভাইরাস। এখন কথা হচ্ছে, এটা দিয়ে কি হয়, এটা দিয়ে হয় ক্যাপসি সার্কোমা। ক্যাপসি সার্কোমা কাদের ক্যান্সার, এটা হচ্ছে কি তোমার HIV আক্রান্ত বা এইডস রোগে আক্রান্ত, ত্বক ক্যান্সার, বুঝছো, স্কিন ক্যান্সার যেটা হয়, সেই জন্য এটার কি ক্যাপসি সার্কোমা, এটা কি হিউম্যান হারপিস ভাইরাস দিয়ে হয়। তারপরে ভাইরাসের উপকারিতা। তো ভাইরাসের উপকারিতা পূর্বে একটা ছন্দ দিয়ে, সেটা হচ্ছে জন, উপকারিতা আগে লিখে, উপকারিতা। জন প্লেটের BJP দল জয়ী। জন প্লেটে। এক সেকেন্ড। আচ্ছা, তারপর আসলে আমরা পড়ি হচ্ছে কি জন প্লেটের বিজেপি দল ভাই, কি কি আছে এখানে, হচ্ছে কি জন্ডিস, 1 নম্বর হচ্ছে কি জন্ডিস। তারপর হচ্ছে কি প্লে থেকে প্লেগ, কি প্লেগ। তারপর হচ্ছে কি থেকে, এই যে থেকে মনে রাখবো টাইফয়েড, এটা কি টাইফয়েড। তারপর হচ্ছে কি বি ফর হচ্ছে কি তোমার হলো, বি থেকে মনে রাখবো হচ্ছে বসন্ত, বি থেকে কি মনে রাখবা বসন্ত। জে থেকে মনে রাখবো হচ্ছে জলাতঙ্ক, তাই না? হ্যাঁ, জলাতঙ্ক। তারপর হচ্ছে কি পোলিও, কি পোলিও। আর হচ্ছে কি থেকে হচ্ছে দমন, কাকে দমন করবে, সেটা হচ্ছে কি কীটনাশক দিয়ে, এটা হচ্ছে NPV, ঠিক আছে, নিউক্লিয়ার পলিহাইড্রোসিস নেক্রোসিস কথা আছে মেবি, হ্যাঁ। আর হচ্ছে কি থেকে মনে রাখবো হচ্ছে কি লাল টিউলিপ, ব্রোকেন টিউলিপ যেটা বলা হয়, লাল টিউলিপ বা ব্রোকেন টিউলিপ, লাল টিউলিপ। তো ওখানে লেখাই আছে কখন লাল টিউলিপ হবে,
সেটা হচ্ছে কি তোমার সাথে সাথে সব সব জায়গায় কথা আসবে এবং দমন করা হবে। এই যে তোমার হচ্ছে এটা দিয়ে ভাইরাস দিয়েই নিউক্লিয়ার পলিহাইড্রোসিস ভাইরাস যেটা আছে ওইটা দিয়ে তোমার হচ্ছে দমন করা হয়। সেটা হচ্ছে কি যুক্তরাষ্ট্রে এনপিভি নিউক্লিয়ার পলিহাইড্রোসিস ভাইরাসকে কীটনাশক কীট পতঙ্গনাশক হিসেবে ব্যবহার করা হয়। এই কথাটা মনে রাখবে, দমন অর্থাৎ কীট পতঙ্গকে দমন করার জন্য এটা ব্যবহার করছে। আর একটা হচ্ছে জয়ী, তো জয়ী দেখে মনে রাখছি জিন প্রকৌশলে ব্যবহার, জিন প্রকৌশলে ব্যবহার করা হচ্ছে। আর এই রশ্মিকার ওইটা দিয়ে মনে রাখছিলাম ইন্টারফেরনের যে ক্রিয়া আছে নিষ্ক্রিয় করে সেই কথাটা এখান থেকে। তাহলে আমরা এখান থেকে কি পেলাম, জন্ডিস, প্লেগ, টাইফয়েড, জলাতঙ্ক, পোলিও ভাইরাস, এগুলোর হচ্ছে কি বসন্ত, এগুলোর কি করে, এগুলোর হচ্ছে তোমার হলো তোমার হচ্ছে টিকা তৈরি করা হয়। টিকা কি তৈরি করা হয়, টিকা তৈরি করা হয়। ঠিক আছে, তো এগুলোর টিকা তৈরি করা হয়। আর এগুলোর তো কাজ তৈরি দেখলে ওখানে লেখা আছে। এখন কথা হচ্ছে ঔষধ তৈরি করা হয় কোনটা কোনটা, তো তুমি মনে রাখতে পারো ঔষধ তৈরি করা হয় হচ্ছে তিনটা। কোনটা কোনটা, কলেরা, টাইফয়েড, আর একটা হচ্ছে কি, আমি এভাবে মনে রাখতাম কটা দিয়ে মনে রাখতাম, কলেরা, টাইফয়েড, আমাশয়। ঠিক আছে না? হ্যাঁ, কলেরা, টাইফয়েড, কলেরা কফার হচ্ছে কলেরা, টফার হচ্ছে টাইফয়েড, আর স্বরে এই আকারে এই আফার হচ্ছে আমাশয়। এই কটার হচ্ছে ওষুধ তৈরি করা হয়। কটার ওষুধ প্রশ্ন যদি হয় তাহলে কিসের, কটার ওষুধ। কটার একটা মানে গল্প ছিল, যাই ওটা বলা যাবে না। তোমার মনে হচ্ছে কটার ওষুধ তৈরি করা হয় কোনটা থেকে, সেটা হচ্ছে এই ভাইরাস থেকে। বুঝছে না? আচ্ছা, তারপর সে ভাইরাসের গেল, এতটুকু গেল। এখন আসো, একটা শক দেওয়া আছে, একটা না দুইটা শক, যে উদ্ভিদ এবং প্রাণী দেহে রোগ সৃষ্টিকারী কয়েকটি ভাইরাস, এই একটা শক দেওয়া আছে। আর একটা হচ্ছে প্রাণী দেহে রোগ সৃষ্টিকারী শক দেওয়া আছে, দুইটা শক। এই শক দুইটা মানে কোনো টেকনিক খাটানোর দরকার নাই, টানা মুখস্থ করবো, মাথা ব্যথা হচ্ছে টানা মুখস্থ, একবার টিটিএম যাকে বলা হয়, দেখলেই যেতে পারো। আমি এগুলো মুখস্থ করতাম, একবার ডিরেক্টলি মুখস্থ ছিল, আমার বইতে লিখেও আসছে টিটিএম। ঠিক আছে, এটা মুখস্থ করলে মোটামুটি হয়ে যাবে এখন। আর তোমাদের হচ্ছে অল্প কয়েকটা টপিক আছে, সেগুলো আমরা এখন দেখবো। সেটা হচ্ছে প্রথম আসো হচ্ছে কি, হেপাটাইটিস ভাইরাসের একটা টপিক আছে। হেপাটাইটিস ভাইরাসের কয়েকটা টাইপ আছে, সেগুলো আমাকে পড়তে হবে। 1 2 3 4 5। হেপাটাইটিস ভাইরাস হচ্ছে হেপাটাইটিস এইচ এভি, এইচ বিভি, এইচ সিভি, এইচ, তারপর হচ্ছে কি ডিভি, একটা হচ্ছে এইচ ইভি। ঠিক আছে, এই কয়টা জিনিস তোমাকে পড়তে হবে। তো এখান থেকে তোমাকে পড়তে হবে যে কোনটা, প্রথম কথা পড়তে হবে এটা কোন ধরনের ভাইরাস। এর মানে ই লেখা আছে ভাইরাস গ্রুপ কি কি আছে দেখো, বইতেই লেখা আছে যে কোনটা হচ্ছে এন্টারো ভাইরাস, কোনটা এন্টারো ভাইরাস, এইচ এভি, এটা হচ্ছে এন্টারো ভাইরাস, এন্টারো ভাইরাস। তাহলে কি ভাইরাস, এন্টারো ভাইরাস। এইচ বিভি এটা কি ধরনের ভাইরাস, হেপাডিএনএ ভাইরাস। তাহলে এটা কি, এটা হচ্ছে হেপাডিএনএ ভাইরাস, এটাকে হেপাডিএনএ কেন বলা হচ্ছে সেটাও আমরা একটু পরে দেখতেছি। এইচসিভি কি ধরনের ভাইরাস, এইচসিভি হচ্ছে ফ্ল্যাভি ভাইরাস, এইচসিভি কি ফ্ল্যাভি, এটা মনে রাখো ফ্ল্যাভি ভাইরাস। আর একটা হচ্ছে এইচডিভি, সেটা হচ্ছে কি অসম্পূর্ণ। তুমি দেখো তো ডিটা তো অসম্পূর্ণ, আমার কাছে মনে হয় তো ডিটা অসম্পূর্ণ। তো এইচডিভি হচ্ছে কি অসম্পূর্ণ ভাইরাস, এটা মনে রাখতে হবে এখান থেকে। এইচডিভি হচ্ছে অসম্পূর্ণ। আর ই যেটা আছে সেটা হচ্ছে কি ক্যালিস ই, আমি কিভাবে মনে রাখতাম, ক্যালিস ই, এই যে ক্যালিস ই ভাইরাস, ক্যালিস সি ভাইরাস। তাহলে কি ভিটামিন বলতেছি, যে এটা হচ্ছে কি ক্যালিস ই, অর্থাৎ হেপাটাইটিস ই ভাইরাস যেটা হচ্ছে ক্যালিস সি ভাইরাস। আর এই যে ডিটা হচ্ছে অসম্পূর্ণ, তো ডিটা সম্পূর্ণ কখন হবে, স্যান্ডউইচ। দেখো ডিটা কখন সম্পূর্ণ, আমি কেন বললাম
একটা দিক এই পাশে আর একটা দিক এই পাশে হলে তখনই মনে হয় এটা হচ্ছে সম্পূর্ণ হয়েছে, স্যান্ডউইচ এরকম খাবার কি। কিন্তু এটা একটা আছে আর একটা তো নাই, যার কারণে এটাকে আমি অসম্পূর্ণ ভাইরাস বলতেছি। আর সেটা হচ্ছে ফ্ল্যাভি ভাইরাস। এটা এমনি মুখস্থ করতে হবে, খুবই ইম্পর্টেন্ট। তুষের আগুন তো এটা, এটাকে বলা হচ্ছে তুষের আগুন, একটু পরে দেখবা। আর এটা হচ্ছে হেপাটিএন। এখন কথা হচ্ছে, তারপরে কথা হচ্ছে নিউক্লিক অ্যাসিড। এগুলো নিউক্লিক অ্যাসিড, কোনটা ডিএনএ কোনটা আরএনএ থাকে। তো তুমি এখানে এত কিছু কষ্ট করে পড়ার দরকার আছে, তুমি একটাই পড়ো যে এখানে এটা তো আমরা লিখছি হেপাটিএনএ, তার মানে হচ্ছে এই একটাই শুধু ডিএনএ, এই একটাই শুধু ডিএনএ ভাইরাস, বাদ বাকি সবগুলো হচ্ছে কি আরএনএ। আমি ওগুলো পড়বোই না, তাহলে বাদ বাকি সবগুলো হচ্ছে আরএনএ, একটা শুধু ডিএনএ। ঠিক আছে। তারপর কি এখানে পড়তে হবে আয়তন, পড়তে হবে শক্তিকাল, যদি চাও পড়তে পারো সবগুলারই, কিন্তু অন্তত এটাই পড়ো। এটা পড়ো হচ্ছে কত আছে, 45 থেকে 180 দিন, 45 থেকে 180 দিন। এটা হচ্ছে কোনোটা না বললে এটা মুখস্থ করতে হবে। ঠিক আছে, এটা পড়তেই হবে। এখন তারপর আমি একটা সিস্টেম শিখাই দিই। স্যাররা মানে স্যারদের এত কারেন্ট মানে ঠেকা পড়ে নাই যে তারা হচ্ছে কি নতুন করে বানাই দিবে। তো সেটা দেখো এখানে কি তুমি হিসাব করবা যে যার যেটা এ বি সি মানে পরের থেকে বাড়বে, এ কম তার থেকে বেশি হচ্ছে সি, তার থেকে বেশি হচ্ছে ডি, তার থেকে বেশি হচ্ছে কি ই, এইভাবে বাড়বে। তো কিভাবে দেখো, প্রথমটা হচ্ছে 14 থেকে 28, 14 থেকে 28 দিন, তাহলে এটা হচ্ছে সর্বনিম্ন। এখন 45 দিন তো এটা গেছে, কিন্তু এটা তো আমি আলাদা মুখস্থ রাখতে পারছি, এটা সাথে না। এখন ধরো হচ্ছে তারপর আসলো 14, কত 14 থেকে হচ্ছে কত, 14 থেকে হচ্ছে 180 দিন। তুমি দেখো সর্বনিম্ন প্রথম যেটা আছে এটা হচ্ছে কি 14, 14 থেকে 28, এটাও 14 থেকে, দুইটাই সমান সমান প্রথমটা, কিন্তু বেশি কোনটা বেশি, এটা হচ্ছে বেশি, যার কারণে আমি পরে দিছি। তারপর হচ্ছে কি 14 থেকে বেশি কোনটা আছে, তোমার হচ্ছে 21, 21 থেকে কত 49, তাহলে 21 তো এমনিতেই 14 থেকে বড়, তারপরে চলে যাবে। তারপর হচ্ছে 21 থেকে বড় কোনটা আছে, 21 থেকে বড় 21 56 আছে, কিন্তু এই দুইটার মধ্যে আবার দেখো একটা হচ্ছে 49, একটা হচ্ছে 56, তার মানে হচ্ছে এই পাশেরটা বেশি বড়। ঠিক আছে, এইভাবে মনে রাখবা যে মুখস্থ করার দরকার নেই, যে মান যেটার বড় সেটা হচ্ছে এই সিরিয়ালে চলে যাবে। বুঝছো আমার জিনিসটা? এটা গেল। আর কি আছে, আর কিছু আছে এখানে এরকম ওরকম কিছু নাই এখানে, দেখি তো। না ওরকম আর কিছু নাই। আরো দু একটি স্পেশাল কথা আমি লিখি এখানে, যেমন হচ্ছে হেপাটাইটিস এ ভাইরাস, এটা কার হয়, শুধুমাত্র শিশুদের হয়। এটা কার হয়, শিশু। এইটা শুধুমাত্র শিশুদের, এটা শিশুদের হয়। আরেকটা শিশুদের হয়, সেটা হচ্ছে কি ইটাও শিশুদের হয়। তাহলে এই দুইটা হচ্ছে শিশুদের গেল। তারপর হচ্ছে তোমার ডি এর কি, ডি এর আরেকটা কথা আছে ভিরয়েডস, স্পেশাল কথা ভিরয়েডস। তাহলে হেপাটাইটিস ডি, ওই যে আমরা প্রথমে বললাম যে ভিরয়েডস, হেপাটাইটিস ডি তোমার হচ্ছে সেটা আসলো। ঠিক আছে, হেপাটাইটিস ডি এর কথা ভিরয়েডস। তারপর হচ্ছে কি এখানে তোমার সি, যেটা আমরা হেপাটাইটিস, এটা হচ্ছে সি, সেটা হচ্ছে কি এটা কে আবিষ্কার করছে, হার্বেজে অল্টার আবিষ্কার করছে, এটা মনে রাখতে হবে। হেপাটাইটিস সি আবিষ্কার করছে হার্বেজে অল্টার, একজন নাম, একজন বিজ্ঞানীর নাম মনে রাখবা। এটা হচ্ছে ক্রনিক এবং এটা খারাপ। তুষের আগুন, এটাকে কি বলা হয়, স্পেশাল পয়েন্ট হচ্ছে কি, দেখা যাচ্ছে না তো আমি জানি, মনে হচ্ছে দেখা যাচ্ছে না, তুষের আগুন বলা হয়। এটাকে কি বলা হচ্ছে, তুষের আগুন, আমি এখানে লিখে দিলাম তুষের আগুন, তুষের আগুন বলা হয় এটাকে। আরেকটা কথা হচ্ছে এখানে এইচ বিভি, তো এইচ বিভির একটা ইম্পর্টেন্ট কথা আছে, সেটা হচ্ছে এখানে একটা পরীক্ষা করা হয়, সেটা হচ্ছে এইচ বি, এইচ বি এস এজি অ্যান্টিজেন যেটাকে বলা হয়। এই পরীক্ষাটা যে করা হচ্ছে, এই পরীক্ষাতে দুইটা কাহিনী হয়, যদি পজিটিভ হয় আর যদি নেগেটিভ হয়। তো ভ্যাকসিন কখন দেওয়া যাবে আর কখন দেওয়া যাবে না, যদি পজিটিভ হয়, এটা যদি পজিটিভ হয় তার মানে কি এটা হচ্ছে আক্রান্ত, তখন ভ্যাকসিন দেওয়া যাবে না, তখন ভ্যাকসিন দেওয়া যাবে না। ভ্যাকসিন কখন দিতে হয়, ভ্যাকসিন আগেই দিতে হয়, হচ্ছে প্রতিরোধ করার জন্য ভ্যাকসিন আগে দিতে হয়। তাহলে ভ্যাকসিন কখন দেবে, পরে দিবে। আর ভ্যাকসিন আক্রান্ত হওয়ার পর দেওয়া যাবে না, এই কথাটুকু এখান থেকে পড়তে হবে। তাহলে হেপাটাইটিসের এই শখটা যদি পড়ো, মোটামুটি হয়ে গেছে। হেপাটাইটিস তুমি যা পড়ো এই শখের মধ্যে সব পড়ানো হয়ে গেছে। তো এই শখটা দেখো হেপাটাইটিসে মোটামুটি আমি সব পড়াই দিচ্ছি এখানে। আর বাদ বাকি যে কাহিনীগুলো আছে খুচরা পড়া, সেগুলো বলি। যে বিলিরুবিন এবং এসজিপিটি এর মাত্রা বৃদ্ধি ঘটে, এই কথাবার্তা লেখা আছে। তারপর হচ্ছে মাইটোমেগালো ভাইরাস, এপিস্টেন বার ভাইরাস, হারপিস সিমপ্লেক্স, হারপিস জোস্টারের কথাবার্তা লেখা আছে, এগুলো পড়বা। আর হচ্ছে এখানে পেন্টাভেলেট ভ্যাকসিন গ্রহণ করার কথা আছে, প্রথমে 3টা, তারপরে একটা, তারপরে একটা। প্রথম 3টা 3 মাস পর পর না,
তিনটা হচ্ছে 1 মাস পর পর, 3 মাস না, 1 মাস পর পর, এবং 4 নাম্বারটা হচ্ছে 1 বছর পর, আর 5 নাম্বারটা বুস্টার ডোজ ছিল সেটা 5 বছর পর, ওইটাকে ওখান থেকে পড়বা। এখন আসো হচ্ছে কি ডেঙ্গু ভাইরাস। এই যে সারাদিন মশা কামড়ায়, আল্লাহ বাঁচায় যে আমি ডেঙ্গুতে আক্রান্ত হই না, এখন পর্যন্ত হই না, আলহামদুলিল্লাহ, আল্লাহ শত কোটি শুক্রিয়া। ডেঙ্গু আক্রান্ত হইলে আমি শিওর মারা যাবো, এটাই যে অবস্থা। তো ডেঙ্গু ভাইরাস নাকি কি পড়বা? ডেঙ্গু ভাইরাস শোনো, এই অধ্যায়ের যদি সবচেয়ে ইম্পর্টেন্ট একটা পড়ার মধ্যে একটা টপিক বলি সেটা হচ্ছে ডেঙ্গু ভাইরাস। ডেঙ্গু ভাইরাস কয় ধরনের? 3 ধরনের। ডেঙ্গু ভাইরাস কয় ধরনের আছে? 3 ধরনের আছে। একটা হচ্ছে দেখো, একটা হচ্ছে কি সাধারণ, একটা হচ্ছে সাধারণ ডেঙ্গু জ্বর, আর একটা হচ্ছে কি তোমার হচ্ছে হেমোরেজিক, আর একটা হচ্ছে কি হেমোরেজিক, আর একটা হচ্ছে কি ডেঙ্গু শক। তো তোমাকে প্রথম প্রশ্ন যেটা করবে সেটা হচ্ছে যে এই দুইটার মধ্যে সবচেয়ে মারাত্মক কোনটা, এই কথাটা আসবে। মানে পরীক্ষা হলে এই প্রশ্নটাই প্রথম আসে যে এই যে 3টে ডেঙ্গু জ্বর আর টাইপ আছে, এখানে সবচেয়ে মারাত্মক কোনটা। তো স্বাভাবিকভাবে এই দুইটা আমরা বলবো, যে সাধারণটা বাদ দিয়ে এই দুইটা, ঠিক আছে। তো তারপর হচ্ছে এখানকার ডেঙ্গু ভাইরাস, এটা কি ধরনের ভাইরাস? এটা হচ্ছে একটা ফ্ল্যাভি ভাইরাস। ডেঙ্গু ভাইরাসকে আর কি কি নামে ডাকা হয়? ড্যান্ডি ফাইবার নামে ডাকা হয়। চিকুনগুনিয়াকে কি কি নামে ডাকা হয়? চিকুনগুনিয়াকে ডাকা হয় হচ্ছে ল্যাংরা ভাইরাস। আর ডেঙ্গু ভাইরাসকে বলা হয় হচ্ছে ড্যান্ডি ফিভার বা ড্যান্ডি ভাইরাস, যেটা হচ্ছে মাঝে ম্যাডামের বইতে আছে, দেখবো ওখান থেকে। তারপরে এটা কি ধরনের ভাইরাস? আগেই পড়াইছে, আরএনএ ভাইরাস, পদে হিটটি দিয়ে পড়াইছিলাম। তারপর হচ্ছে এটা কি কি দিয়ে হয়, বাহক কি? এইডিস ইজিপ্টি আর এইডিস অ্যালবোভিক্টাস। এইডিস ইজিপ্টি, এইডিস অ্যালবোভিক্টাস, এই দুইটা মশা কি দিয়ে হয়? নট মশা। ছেলেরা ভালো, আমরা ভালো, সবসময় ভালো, মেয়েরা একটু কইলাম না থাক, বললেই তো স্টুডেন্ট যাবে। তারপর হচ্ছে কি এরা হচ্ছে কি ফ্লাভি ভাইরাস, এটা গেল। তারপর হচ্ছে কি তাপমাত্রা, মানে এই যে ডেঙ্গু জ্বরের তাপমাত্রা ফারেনহাইট কত? 103 থেকে 105। এটা হচ্ছে বিজোড় সংখ্যা, মনে রাখবা, এটা হচ্ছে বিজোড় সংখ্যা। আমি এখন বললাম বিজোড় সংখ্যা, ম্যালেরিয়াতে যাওয়ার জোড় সংখ্যা বলবো, ম্যালেরিয়ার সংখ্যাটা হচ্ছে জোড়, ডেঙ্গু জ্বরের সংখ্যাটা হচ্ছে কি বিজোড়, ঠিক আছে। তারপর আসো হচ্ছে কি এখানে এটার কি হয়? মেরুদণ্ডের ব্যথা সহ কোমরে ব্যথা, এই রোগের বিশেষ লক্ষণ, একে হাড় ভাঙ্গা জ্বর। শোনো একটা কথা বলি, হ্যাঁ, আমরা যখন হচ্ছে আমাদের ক্লাসের পড়া পড়ি আর কি, আমাদের মেডিকেল কলেজের, তো পড়তে পড়তে সবগুলো রোগে যখন দেখি যে আমাদের সাথে 5-6টা করে, ধরো 5টা করে বৈশিষ্ট্য আছে, তার মধ্যে 3টা বৈশিষ্ট্য মিলে গেছে, মনে করো সে এই আমাদের যে যার আকাশে উড়ে যায়, যে এই 3টা তো মিলে গেছে, তার মানে তো আমার এই রোগ হয়েছে। কিন্তু পরবর্তীতে আমার হয়েছে না, সব তো আর আমার হবে না, কত কিছু তো মিল থাকে, বুঝছো? তো এটা ডাক্তারি পড়তে আসলে পরে তুমি মনে করো যে প্রতিদিন যখন রোগ পড়বা তখন মনে হবে যে আল্লাহ, এগুলো তো আমার সাথে মিলে গেছে, সবগুলো তো আমার মধ্যে আছে। তখন একটু অনেক বেশি ভয় হবে, বুঝছো? এটা মনে রাখবা, মজা আছে এই, কিন্তু আসলে তো হয় না। তারপর হচ্ছে যেটা বললাম, কোথায় যেন গেছিলাম, এখানে। তো তারপর হচ্ছে দেখো এখানে মারাত্মক হাড় ভাঙা ঝড়, এটাকে কি বলা হচ্ছে? হাড় ভাঙা ঝড় বলতেছে। তারপর লালচে র্যাশ, ফুসকুড়ি সৃষ্টি হবে তোমার হাতে বা সব জায়গায়। তারপর সেদিন কি হয়েছে, আমার হচ্ছে হাতে অনেক বেশি মশা কামড়াইছে। আমি তো মশারি খুব একটা টানাই না, খুব অলস, যার কারণে মশারি টানাই না। তো এত মশা কামড়াইছে, তো কামড়ানোর পর আমার হাত এই মন পরিমাণ লাল হয়েছে। তো ম্যাডাম দেখে বলতেছে, আমাদের কলেজের ম্যাডাম, এই তুমি কি মশারি দাও না কখনো? তোমার হাত যে এত লাল, তোমার তো ডেঙ্গু হয়ে গেছে। তো আমি বললাম, ম্যাডাম মশারি টানাইতে অলস, খুব অলস, তো এই জন্য টানাই। তো তারপর তো আলহামদুলিল্লাহ এখন একটু মশারি টশারি টানায় শুই। তোমরা সবাই মশারি টানায় আর কি রাখবা, যাতে তোমাদের হচ্ছে ডেঙ্গু না হয়। ডেঙ্গু হইলে তো গেছো, শেষ। ওই যে সেদিন তুমি অপু ভাই কইলো যে অপু ভাইয়ের মতো লোক ডেঙ্গু হয়ে শেষ, তো তুমি তো স্বাভাবিক। যাই হোক, এখানে আমরা পড়ায় আসি, গল্প করে লাভ নাই, মাঝে মধ্যে করো ভালো। মারাত্মক পর্যায়ে পৌঁছালে কি হবে? রক্তক্ষরণ হবে। তো আমার কথা হচ্ছে এগুলো তো তুমি রিডিং পড়লেই বুঝবে এখান থেকে, হ্যাঁ। তোমাকে সবচেয়ে ভালো করে কথা হবে যে হেমোরেজিক ডেঙ্গু জ্বরে কি হয়,
এখান থেকে তোমাদের বইতে যা আছে সেগুলো পড়ো, আমাদের বইতে মেডিকেলের বইতে কি আছে না আছে ওইগুলো তোমার পড়া দরকার না। এখানে কি আছে যে রক্তে প্লেটলেট ভীষণ হ্রাস পায়, এই লাইনটা সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, এবং রক্ত জমাট বাঁধতে পারে না, এই যে কথা আছে, এই একটা লাইন এখান থেকে বেশি ইম্পর্টেন্ট। আর একটা প্রশ্ন আসবে হচ্ছে কি তোমার যে ডেঙ্গু শক সিন্ড্রোমে ডেঙ্গু শক সিন্ড্রোমে যেটা, এটাতে কি হয় হোমো কনসেন্ট্রেশন দেখা যায়, তাই না? দেখে দেখে কি দেখা যাবে, হোমো কনসেন্ট্রেশন দেখা যায়। ঠিক আছে না, কথা ঠিক বলি না? সত্যিই তো বলছি, ভুল কি বলছি? ঠিকই তো আছে। যাও এটা অ্যান্সার করে দিয়ে আসবা যে হোমো কনসেন্ট্রেশন দেখা যায় কোথায়, ডেঙ্গু শক সিন্ড্রোমে। যাওয়ার পর কি হবে, সুন্দর করে যে এখানে 1 মার্ক পাওয়ার কথা ছিল, 1 মার্ক কেটে সাথে 1-এর সাথে আরো 0.25 যোগ করে তোমার হচ্ছে 1.25 মার্ক তোমার 100 মার্ক থেকে কেটে 98.75 দেওয়া হবে। ঠিক আছে, এটা করা হবে। হোমো কনসেন্ট্রেশন না, এখানে হেমো কনসেন্ট্রেশন বইতে আছে, আমি অনেকবার ভুল করছি জিনিসটা। বইতে যা দেওয়া আছে সেটাই পড়বা। তাহলে হোমো কনসেন্ট্রেশন কি নিজেই বলতেছি, হেমো কনসেন্ট্রেশন ঘটতে দেখা যায়। তারপর হচ্ছে কি 3 ধরনের ডেঙ্গু জ্বরের মধ্যে হেমোরোজিক ডেঙ্গু জ্বর, শক সিন্ড্রোম বেশি পড়ছে। আর সেরোলজি মানে রক্ত পরীক্ষায় কি কি করা হবে, এখানে NS1 অ্যান্টিজেন এবং IgM অ্যান্টিবডি উপস্থিত থাকতে পারে, অথবা তীব্র সংক্রমিত রক্তে 4 গুণ বৃদ্ধি পেতে পারে। তাহলে সেটা কোনটা পরীক্ষা করবা, NS1 এটা করবা। এখানে কি থাকতে পারে, IgG আর একটা হচ্ছে IgM, এই দুটা। ঠিক আছে, IgG বা IgM, এবং রক্ত কত গুণ বাড়তে পারে, 4 গুণ, ওখানে লেখা আছে, এটা একটু পড়বা ওখান থেকে। তারপর আর কি যে এর প্ল্যাটিলেট পরীক্ষায় কতটার নিচে হয়, 1.5 লক্ষর নিচে মনে হয় চলে আসে, ওই কথাটা লেখা আছে। তারপর এটার কারণে কি দিবা, প্যারাসিটামল দিবা, অ্যাসপিরিন দিবা না কি দিবা, অ্যাসপিরিন দেওয়া যাবে না, নিষিদ্ধ লেখা আছে। তো ওইটা পড়লেই হবে যে অ্যাসপিরিন দিলে পরে মারাত্মক ক্ষতি হতে পারে। তারপর হচ্ছে পেপের রিং স্পট, পেপের রিং স্পটে ওইরকম কিছু নাই, পেপের রিং স্পটে পড়বা হচ্ছে পেপের সবচেয়ে ক্ষতিকারক রোগ কি, ভাইরাস রিং স্পট, এটাই। তারপর এটাকে আবিষ্কার করছে, তোমার নামটা পড়বা জেনসন। আর কি পেপের কি কি আছে, এটাকে কি PRSV নামে পরিচিত, এটা পড়তে হবে এখান থেকে। আর এটা হচ্ছে কি পেঁপে ছাড়াও ভাইরাস কুমড়া জাতীয় উদ্ভিদে মোজাইক রোগ সৃষ্টি করে, এই লাইনগুলো একটু পড়তে হবে। এখন এখানে সংক্রমণ কোন কোনটা দিয়ে হয় সেটা পড়তে হবে, জাপ পোকা বা সাদা মাছি। তো মেলোনাফিট আর একটা হচ্ছে কি তোমার হলো কি পিস্যাফিট, এই দুইটা কথা আছে, এখান থেকে দুইটা পড়বা। আর শতকরা 90 ভাগ কমতে পারে, এই কথাগুলো পড়লে এখান থেকে হলো। এখন পরে আর একটা শখ দেয়া আছে, হ্যাঁ, সেটা হচ্ছে কি যে মানুষের ভাইরাস ও ক্যান্সারের কথা আছে, 85% ক্যান্সার জেনেটিক মিউটেশনের মাধ্যমে, 15% ক্যান্সার ভাইরাস দিয়ে হয়, এই কথাগুলো পড়লা। এখন একটা ওই শকটা আছে, ওই শকটা খুবই 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 ইম্পর্টেন্ট, এত খুবই ইম্পর্টেন্ট যে এই বছর পরীক্ষা ইনশাল্লাহ আসবে এখান থেকে প্রশ্ন, আমার বিশ্বাস এই বছরই আসবে। তোমাদের বছর তো দেরি আছে, 26 সাল তো দেরি আছে, এই বছরই আসার কথা। যদি আগের বছর না আসা থাকে তাহলে হচ্ছে লিভার ক্যান্সার, লিভার ক্যান্সার তো হেপাটাইটিস, ওটা তো এমনি মনে থাকবে, তাই না? তারপর হচ্ছে কি লিম্ফোমা বা ন্যাসোফেরিঞ্জিয়াল ক্যান্সার। তো তুমি দেখো লিম্ফোমা অথবা কি ন্যাসোফেরিঞ্জিয়াল ক্যান্সার, অনেক বড় একটা নাম। তারপর হচ্ছে এটার যে এটা আছে এপিস্টেন বার, ওইটাও অনেক বড়। তো ওইখানে তুমি এভাবে মনে রাখতে পারো যে এপিস্টেন বার ওখানে লেখা আছে, এপিস্টেন বার ভাইরাস। আর এখানে লি আছে, তোমরা পড়ছো না বার্লি জব, তো এটা দিয়ে মনে রাখবা, বার এখান থেকে বার নিয়ে আসলে, এখান থেকে লি নিয়ে আসলে, দুইটা একসাথে করলে বার্লি জব হয়ে গেল। তাহলে এইটা যদি খালি মিলাইতে পারো যে এই লিম্ফোমা বা তোমার হচ্ছে কি ন্যাসোফেরিঞ্জিয়াল ক্যান্সার, এটা হচ্ছে ইপিস্টেন বার ভাইরাস দিয়ে হয়, বাদ বাকি সবগুলো তুমি নিতে পারবা। কি আছে, টি সেল লিউকেমিয়া কি হয়, হিউম্যান টি সেল লেখাই আছে। তারপর দেখো অ্যানোজেনিটাল ক্যান্সার, এটা হচ্ছে ওয়ার্ড ভাইরাস বা প্যাপিলোমা ভাইরাস, এটা আগেই পড়ছো, ওটা আগেই মুখস্থ। ক্যাপোসিস সার্কোমা, হারপিস সিমপ্লেক্স, এটাও আগেই মুখস্থ। তাহলে আগেই ওগুলো মুখস্থ ছিল, শুধু এই পেস্টটা লাগবে এই একটাতে, যার কারণে একটা জিনিসটা আমি একটু বলে দিলাম। তাহলে মোটামুটি ভাইরাস টপিকটা শেষ, ঠিক আছে? এগুলো পড়লে হবে। আর মুক্ত রেইনবো সানাপের কথাবার্তা আছে, ওইগুলো একটু দেখবা। তাহলে ভাইরাসে আশা করি তোমাদের আর কোনো সমস্যা থাকার কথা না। মেডিকেল বা তোমার হচ্ছে কি বলে অ্যাডমিশন টাইপের যে ক্লাসগুলো হয় সেই ক্লাসে এখান থেকে এর থেকে বেশি কিছু লাগে না, কোথাওই লাগে না। আমি তো পরীক্ষা দিছি,
আমি তো একবার দেই দুইবার দিছি, তাই না? আমি হচ্ছে মেডিকেলেও পরীক্ষা দিছি দুইবার, মেডিকেলে দুইবার পরীক্ষা দিছি, ভার্সিটি গুলোতেও দিছি, সব জায়গায় দিছি। দেখে আসছি যে কোথায় কি ধরনের প্রশ্ন হয়। জাহাঙ্গীরনগর বলো, বাংলাদেশের সবচেয়ে কঠিনতম প্রশ্ন যদি বলি, মেডিকেল ছাড়া বাংলাদেশের সবচেয়ে বেশি কঠিন প্রশ্ন হয় জাহাঙ্গীরনগরে। মানে ওদের ভার্সিটির মানে মেডিকেল কি বায়োলজি গুলাতে এত কঠিন প্রশ্ন কেউ করে না। ইভেন মাঝে মধ্যে মনে হয় যে মেডিকেল থেকেও বেশি কঠিন করে ফেলছে। ঠিক আছে, তো সেই জায়গার প্রশ্ন দেখছি। তারপর রাজশাহী ভার্সিটির প্রশ্নগুলো দেখে আসছি, চট্টগ্রামের প্রশ্ন দেখে আসছি, জিএসটির প্রশ্ন দেখছি, ঢাবির প্রশ্ন দেখছি। সব জায়গার বায়োলজির প্রশ্ন আমার দেখা আছে। ঠিক আছে, সব জায়গার প্রশ্ন আমি দেখে আসছি। সব জায়গার প্রশ্ন থেকে আমি যতটুকু পড়াইছি বা টিচাররা যতটুকু পড়ায় এইগুলোর মধ্যে আসে, এর থেকে বাহিরে অন্য কিছু আসার কথা না, আসেও না। ঠিক আছে, তো এগুলো পড়ো, ইনশাল্লাহ বাংলাদেশের সব জায়গায় বায়োলজিতে তুমি টপ নচ রেজাল্ট করে এগুলো দিয়ে। তো আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট ক্লাস অব্দি না আরো বেশ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।